হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেসমেকার একাডেমিক এন্ড এডমিশন প্রোগ্রামের আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি আসিফ ভাই। তোমরা জানো গত কয়েক সপ্তাহ যাবতীয় আমরা তোমাদের জন্য এসএসসি 26 ব্যাচ বা 27 ব্যাচ যারা আছো তাদের জন্য প্রথমে আমরা কিন্তু 26 ব্যাচের যে শর্ট সিলেবাসটা আছে ওই সিলেবাসটাই কিন্তু কভার করার চেষ্টা করতেছি। ওই অনুযায়ী কিন্তু আমরা গত 1-2 সপ্তাহ যাবত রেগুলার ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি। তারই ধারাবাহিকতায় আমি গতকালকে তোমাদের এসএসসি রসায়নের সপ্তম অধ্যায় অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটার এমসিকিউ এর উপরে ক্লাস নিয়েছিলাম। তাহলে আজকে আমি ক্লাস নেব হচ্ছে এই সপ্তম অধ্যায়ের সিকিউ সলভের উপরে, ঠিক আছে? আর আজকের আমি এই চ্যাপ্টারের মেইন যে সিকিউ গুলো আছে এরকম 10 থেকে 12টা সিকিউ তোমাদেরকে ক্লাসে করিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে তোমাদের কি প্রিটেস্ট আসলে সবারই অলমোস্ট প্রায় শেষ হয়ে গেছে। সামনের দিকে যে টেস্ট পরীক্ষাটা আছে ওই পরীক্ষার জন্য তোমাদের প্রিপারেশনটা যাতে কি প্রপারলি হয়, ঠিক আছে? তাহলে আমার চেষ্টা থাকবে এই চ্যাপ্টারটা আজকে A to Z কি কমপ্লিট করে দেওয়া, ঠিক আছে? আচ্ছা, আর হচ্ছে গতকালকে আমি আজকে যে পরীক্ষাটা নিছি এই দুইটা চ্যাপ্টারের উপর, মানে এই একটা চ্যাপ্টারের উপর যে দুইটা ক্লাস হয়েছে, একটা এমসিকিউ এর ক্লাস আর একটা সিকিউ এর ক্লাস, এটার উপরে আগামী শনিবার দিন অর্থাৎ 20 তারিখ তোমাদের একটা পরীক্ষা হবে, কিন্তু যে পরীক্ষাটার লিংক তোমরা পেসমেকারের ফেসবুক পেজ বা গ্রুপে কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? আর পরীক্ষাটা হবে সকাল 9টা থেকে রাত্রে 9টার মধ্যে, যে কোনো তোমার একটা ফ্লেক্সিবল টাইমে তুমি পরীক্ষাটাতে অ্যাটেন্ড করবে, ঠিক আছে? আর তোমাদের জন্য কিন্তু আমরা পেসমেকারের পক্ষ থেকে রেগুলারই কি করতেছি, অনলাইন ক্লাস দেওয়ার চেষ্টা করতেছি। আসলে এই ক্লাসগুলো করার মাধ্যমে তোমাদের প্রিপারেশন তোমরা প্রপারলি নিতে পারবা। আর আরেকটা কথা হচ্ছে, এই যে আমি যে ক্লাসগুলো লাইভ যে ক্লাসগুলো নিতেছি এই প্রত্যেকটা ক্লাসের লিংক কিন্তু বা প্রত্যেকটা ক্লাস কিন্তু আমাদের পেসমেকারের যে ইউটিউব চ্যানেল আছে এখানে কিন্তু একেবারে একটা এসএসসি কেমিস্ট্রি সলভ সিরিজ একটা প্লেলিস্ট আকারে প্রত্যেকটা ক্লাস কিন্তু দেওয়া আছে। তাহলে যারা পেসমেকারের মানে আমাদের যে ইউটিউব যে চ্যানেলটা আছে এটা যারা সাবস্ক্রাইব করে নাও, একটু সাবস্ক্রাইব করে নিবা, তাহলে এই ক্লাসগুলো ইজিলি তোমরা করে নিতে পারবা ইউটিউব থেকে, ঠিক আছে? তাহলে সবাই তোমরা পেসমেকারের সাথে দেখো, আমরাও তোমাদের জন্য বেস্ট কিছু কি করবো দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ক্লাস শুরু করার আগে তোমরা যারা একটু অনলাইনে আসো আমাকে একটু কনফার্ম করো যে আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা বা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। তারা একটু কমেন্টে একটু রেসপন্স করো, আমাকে একটু জানাও, তারপরে আমি ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দিব। যারা আছে একটু জানাও আমাকে। যারা অনলাইনে আছে একটু কনফার্ম করো আমাকে, যদি সব ঠিকঠাক থাকে তাহলে আমি ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দিব। যে আমার ভয়েস ক্লিয়ার কিনা বা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা, যারা আছো একটু কনফার্ম করো আমাকে, তারপরে আমি ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করব। আর আজকের ক্লাসটা আমি এমনভাবে তোমাদেরকে করানোর চেষ্টা করবো যাতে এই ক্লাসটা করার মাধ্যমে এই চ্যাপ্টারের তোমাদের মেজর একটা প্রবলেম কিন্তু তোমাদের থাকে জারণ বিজারণ বিক্রিয়া নিয়ে, ঠিক আছে? এই জারণ বিজারণ বিক্রিয়া অর্ধ বিক্রিয়া আকারে তুমি কিভাবে উপস্থাপন করবে, আর একটা মেজর টপিক কিন্তু লাস্ট সাথীদের নীতি। এই দুইটা জিনিসই আমি আজকের ক্লাসটাতে কি করবো, ফোকাস করব, ঠিক আছে? আশা করি এই ক্লাসটা করার মাধ্যমে যাদের এই চ্যাপ্টারের ব্যাপারে ভীতি আছে বা ভয় আছে ইনশাআল্লাহ ভয়টা কেটে যাবে। আচ্ছা, আলবির আমিন বলতেছে ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু সব ঠিকঠাক আছে কিনা, আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছ কিনা বা আমার কথা ক্লিয়ার কিনা একটু কমেন্টে আমাকে জানাও, তারপরে আমি ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করে দিব। যারা আছে একটু রেসপন্স করো আমাকে, তাহলে আমি ক্লাসটা শুরু করে দিব। আর হচ্ছে এসএসসি 26 ব্যাচের যে শর্ট সিলেবাসের যে 6টা চ্যাপ্টার আছে তার মধ্যে আজকের ক্লাসটা করানোর মাধ্যমে 5টা চ্যাপ্টার কিন্তু আমার কমপ্লিট হয়ে যাবে। আমি কিন্তু আগামী শনিবার আর রবিবার তোমাদের কিন্তু তোমাদের যে খনিজ সম্পদ জীবাশ্ম যে চ্যাপ্টারটা আছে, আসলে যেটাকে আমরা জৈব রসায়ন বলি বা জৈব যৌগ বলি, আমি কিন্তু ওই দুইটা চ্যাপ্টারের উপর কিন্তু ক্লাস দেওয়ার চেষ্টা করব। লাইভ ক্লাস নেব আগামী শনিবার এবং কি রবিবার, ঠিক আছে? আশা করি ওই দুইটা ক্লাসে সবাই কি থাকবে, উপস্থিত থাকবে। ওই দুইটা ক্লাস করার মাধ্যমে তোমাদের জৈব রসায়ন বলো বা খনিজ সম্পদ এবং জীবাশ্ম তুমি যাই বলো না কেন ওই চ্যাপ্টারের আতঙ্কটা তোমার কেটে যাবে। আমি প্রায় 100টার মতো এমসিকিউ সলভ করাবো। ওই এমসিকিউ গুলোর মধ্যে থেকেই কি তোমাদের বোর্ড পরীক্ষাতে প্রায় অধিকাংশ জিনিসই সেম টাইপের জিনিসই কিন্তু আসে। আচ্ছা, আলবির আমির বলতেছে যে ভাইয়া সব ঠিকঠাক আছে। ঠিক আছে আপু, তাহলে আমি ক্লাসটা শুরু করতেছি। আর আমি ক্লাসটা শুরু করার পরে কারো যদি কোনো সিকিউ কোনো প্রবলেম হয় বা কোনো কিছু বুঝতে যদি একটু প্রবলেম হয়, জাস্ট একটু কমেন্টসে বললেই হবে। আমি কি করব, তোমাদেরকে প্রবলেমটা সলভ করার চেষ্টা করব বা রেসপন্স করার চেষ্টা করব, ঠিক আছে? তাহলে আশা করি আজকের ক্লাসটা করার মাধ্যমে তোমরা উপকৃত হবে। চলো তাহলে আমরা শুরু করি। আমার প্রথম যে সিকিউটা আছে একটু খেয়াল করো যে এ আর বি মিলায় কি করছে বলতো, এ প্লাস বি মিলায় 2D উৎপন্ন করছে। এবং দেখো এখানে ডেল এইচ এর মানটা কি দেওয়া আছে, ডেল এইচ এর মানটা দেওয়া আছে হচ্ছে নেগেটিভ। আর আমরা জানি কি কোন বিক্রিয়ায় যদি ডেল এইচ এর মানটা নেগেটিভ হয় সেই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলি বলতো, তাপ উৎপাদী বিক্রিয়া বলি। আর গতদিন কিন্তু আমি যখন এমসিকিউ এর ক্লাসটা নিয়েছিলাম ওইখানে কিন্তু আমি তোমাদেরকে আরেকটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিয়েছিলাম যে যদি কোনো বিক্রিয়াতে ডেল এইচ এর মান না থাকে তারপরেও কোনটা তাপ উৎপাদক বা কোনটা তাপ হারি বিক্রিয়া তুমি কিভাবে চিনবা।
তার মানে এই জিনিসটা যারা পারো না কত দিনের ক্লাসটা একটু দেখে নিব, আমাদের পেজে আছে। দেখো তারপরেরটাতে বোঝানো হয়েছে জিঙ্ক প্লাস কপার সালফেটের সাথে বিক্রিয়া করে জিঙ্ক সালফেট প্লাস কি উৎপন্ন করছে, কপার উৎপন্ন করছে। এখানে বলা আছে এবিডি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। দেখো প্রথম কথাটা উভমুখী বিক্রিয়া কাকে বলে, তাহলে উভমুখী বিক্রিয়া কোনটা, যে রাসায়নিক বিক্রিয়ায় যেমন আমি বললাম নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলতো, অ্যামোনিয়া উৎপন্ন করে। ঠিক আছে, এখন দেখো এই বিক্রিয়ক পদার্থ থেকে যদি আমি উৎপাদ পদার্থ, আবার উৎপাদ পদার্থ থেকে যদি পুনরায় বিক্রিয়ক পদার্থ আমি পাই, তাহলে সেই বিক্রিয়াটাকে কি বিক্রিয়া বলে বলতো, উভমুখী বিক্রিয়া বলে। তার মানে যদি কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ সমূহ থেকে উৎপাদ পদার্থ এবং উৎপাদ পদার্থ থেকে পুনরায় বিক্রিয়ক পদার্থগুলো পাওয়া যায়, সেটাকে আমরা কি বলবো, উভমুখী বিক্রিয়া। তারপরে দেখো রাসায়নিক সাম্যাবস্থা একটা কি অবস্থা, গতিশীল অবস্থা। তুমি এই বিক্রিয়াটার কথাই চিন্তা করো, বিক্রিয়াটা যখন শুরু হয়েছিল আমি যদি নরমালি চিন্তা করি, বিক্রিয়কটা কত ছিল, 100% ছিল, উৎপাদটা কত ছিল বলতো, 0% কিন্তু ছিল। তাহলে দেখো এই সময়ের সাথে সাথে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকে এবং উৎপাদের পরিমাণ কি হয় বলতো, বাড়তে থাকে। একটা সময় পরে যায় বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ কি হয়, সমান হয়, সেটাকে আমরা কি বলি বলতো, রাসায়নিক সাম্যাবস্থা বলি। এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের অনুধাবনমূলক কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেনে কিন্তু আসতে পারে। এই ক্ষেত্রে তোমার একটা কি করতে হবে বলতো, একটা গ্রাফ কিন্তু দেওয়া দিতে হবে। দেখো এদিকে যদি আমরা ঘনমাত্রা বলি আর এদিকে যদি বলি কি সময়, তাহলে দেখো বিক্রিয়কের পরিমাণ সর্বোচ্চ ছিল, বিক্রিয়কটা কমতেছে, উৎপাদের পরিমাণ কি হইতেছে বলতো, বাড়তেছে। একটা সময় পরে বিক্রিয়ক এবং উৎপাদের পরিমাণ কি হবে, সমান হবে। সেটাকে আমরা কি বলি বলতো, রাসায়নিক সাম্যাবস্থা বা কি বলি বলতো, কেমিক্যাল কি ইকুইলিব্রিয়াম বলি। এই রাসায়নিক সাম্যাবস্থা কোনো স্থিতি অবস্থা না, এই অবস্থায় কি উভয় বিক্রিয়ার বেগটাই কি থাকে বলতো, সমান থাকে। এই জন্য রাসায়নিক সাম্যাবস্থাকে গতিময় সাম্যাবস্থা বলা হয়। কি বলা হয়, গতিময় সাম্যাবস্থা। তোমাদের 2 মার্কের কোশ্চেনের জন্য এই টপিকটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা। তারপরে বলছে যে 2 নং বিক্রিয়া হতে দেখাও যে জারণ বিজারণ কি ঘটে, যুগপৎ। যুগপৎ বলতে এখানে বোঝানো হচ্ছে একই সাথে ঘটে। যুগপৎ বলতে কি বোঝানো হচ্ছে বলো, জারণ বিজারণ কি ঘটে, একই সাথে ঘটে। তাহলে আমি যদি একটু বিক্রিয়াটা খেয়াল করি, আমার 2 নম্বর বিক্রিয়াটা কি আছে বলো, দেয়া আছে কিন্তু জিঙ্ক প্লাস কত বলতো, কপার সালফেট। বিক্রিয়া করে কি উৎপন্ন হয়েছে বলতো, জিঙ্ক সালফেট প্লাস কি কপার। এটাকে আমি প্রতিস্থাপন বিক্রিয়া কিন্তু বলতে পারি। এখন খেয়াল করো, আমি যদি তার অবস্থাটা চিন্তা করি, জিঙ্ক কি অবস্থায় আছে, মুক্ত অবস্থায়, জারণ মান কত, 0। কপার সালফেটের জারণ মান -2, যেহেতু নিরপেক্ষ যৌগ, সিউ কত হবে, 2+, সালফেট কত হবে বলতো, 2-। এইখানে দেখো জিঙ্কের ক্ষেত্রে হবে কত, Zn2+, সালফেট কত, 2-। আর সিইউ যেহেতু মুক্ত অবস্থায় আছে, ওর জারণ মান কত বলো, 0। একটু যদি তুমি খেয়াল করো, এই সালফেটের বিক্রিয়কে জারণ মান -2, উৎপাদে জারণ মান কত, -2। তার মানে কারো যদি বিক্রিয়ক এবং উৎপাদে জারণ মানটা যদি সমান হয়, সেটাকে আমরা কি বলি বলতো, দর্শকায়ন। এই দর্শকায়নটা সরাসরি বিক্রিয়াতে কি করে না, অংশগ্রহণ করে না। দেখো জিঙ্কের জারণ মান 0 থেকে +2 হয়েছে, জারণ মান বৃদ্ধি পাইছে, মানে কি বলতো, জারণ। আর Cu2+ এর জারণ মান কত হয়েছে বলতো, +2 থেকে 0 হয়েছে, জারণ মান হ্রাস পাইছে, মানে কি বিজারণ। আর আমি জারণ বিজারণ পুরোটারে যদি একটা বিক্রিয়া চিন্তা করি, তার মানে জারণের যে ব্যাপারটা সেটাকে অর্ধ অংশ বলতে হবে, আবার বিজারণের যে ব্যাপারটা সেটাকে বলতে হবে কি, বিজারণকে অর্ধ অংশ। তাহলে আমি যদি বলি জারণ অর্ধ অংশ বা জারণ অর্ধ বিক্রিয়া, বলো কার জারণ হয়েছে, জিঙ্কের। কয়টা ইলেকট্রন ছাড়ছে, 2টা ইলেকট্রন ছাড়া Zn কত হয়েছে বলতো, 2+ হয়েছে। আবার দেখো আমি যদি বিজারণ অর্ধ বিক্রিয়া বলি, বিজারণ কার হয়েছে বলতো, Cu এর না। তাহলে দেখো Cu2+, সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে, 2টা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হয়েছে, মুক্ত কপারে। তাহলে দেখো ইলেকট্রন যদি আমি কাটা দেই, তাহলে এখানে আমার জারণ বিজারণ বিক্রিয়াটা কি হবে বলো, একটু জাস্ট পাইছি আমি তো তাই লিখে ফেলবো। দেখো জিঙ্ক প্লাস Cu কত বলতো, 2+, সমান হবে কত, Zn কত, 2+ প্লাস Cu কত বলতো। তার মানে এটা জারণ বিজারণ হইলে তার একটা অংশে জারণ ঘটছে, আর একটা অংশে কি ঘটছে বলতো, বিজারণ ঘটছে। এই জন্য এটাকে কি বলে, জারণ বিজারণ একই সাথে ঘটে বা কি ঘটে, যুগপৎ ঘটে। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। আচ্ছা, আশা করি ক্লাসটা সবাই বুঝতেছে। যদি কারো কোনো প্রবলেম হয় জাস্ট আমাকে একটু ইনফর্ম করবা, বা আমার কথাবার্তা বা আমার সাউন্ডে যদি কোনো প্রবলেম হয় বা তোমাদের দেখতে যদি কোনো প্রবলেম হয় আমাকে একটু বললেই হবে, আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা চলো আমরা ঘ নাম্বারটা শুরু করি। তাহলে জারণ বিজারণ বিক্রিয়া যুগপৎ ঘটে, এই চ্যাপ্টারের জন্য কমন একটা কোশ্চেন, যে কোনো ভাবে এটা কি হইতে পারে, আসতে পারে। আচ্ছা দেখো, তারপরে আমি যদি ঘ নাম্বারটা শুরু করি, বলছে যে 1 নং বিক্রিয়ায় সাম্য অবস্থার উপর তাপ এবং চাপের প্রভাব। কিসের প্রভাব বলতো, তাপ এবং চাপের। তার মানে আমি দেখতেছি কি বলতো, 1 নং বিক্রিয়াটার ক্ষেত্রে ΔH এর মানটা কি আসছে বলো, নেগেটিভ। ΔH এর নেগেটিভ মানে কি, এটা কি বলতো, তাপ উৎপাদী বিক্রিয়া। কি বিক্রিয়া বলো, তাপ উৎপাদী বিক্রিয়া।
আর আমরা জানি কি বলতো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এই বিক্রিয়কগুলা ভাঙিয়া উৎপাদগুলা উৎপন্ন হওয়ার ফলে এখানে যে তাপটা উৎপন্ন হয়েছে এই তাপটাই সে কি করতে পারতেছে না বলতো ব্যবহার কিন্তু করতে পারতেছে না। এখন বাহির থেকে যখন তুমি কি করবা বলতো তাপমাত্রাটা বাড়াইয়া দিবা তখন এই তাপমাত্রাটা ব্যালেন্স করার জন্য বিক্রিয়া কোন দিকে যায় বলতো পশ্চাৎ দিকে যায়। কোন দিকে যায়? আর পশ্চাৎ দিকে বা বামে গেলে তার উৎপাদনটা কি পায় বলতো হ্রাস পায়, কিন্তু উৎপাদন কি কমে। তার মানে যেহেতু এটা তাপ উৎপাদী বিক্রিয়া তার মানে আমি যদি কি করতে চাই বলতো লাসাতিলের নীতিটা যদি অ্যাপ্লাই করতে চাই তাহলে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে মনে রাখতে হবে তাপমাত্রা যদি হ্রাস করি সেই ক্ষেত্রে বিক্রিয়াটা কোন দিকে যাবে বলতো বিক্রিয়াটা কিন্তু সম্মুখ দিকে যায়। আর সম্মুখ দিকে বা ডানের দিকে গেলে উৎপাদন কি বাড়ে। তার মানে আমার তাপমাত্রা কি করতে হবে বলতো হ্রাস করতে হবে। আর চাপের প্রভাবটা যদি তুমি ব্যাখ্যা করতে চাও দেখো এখানে বিক্রিয়কের মোল সংখ্যা কত আছে 1+3 সমান কত বলতো 4 না। আর উৎপাদের মোল সংখ্যা কত বলতো 2। তাহলে কার মোল সংখ্যা বেশি? বিক্রিয়কের মোল সংখ্যা বেশি। তার মানে আমি যদি চাপটা যদি বৃদ্ধি করি তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে বলতো সামনের দিকে যাবে। সামনের দিকে গেলে উৎপাদনটা কি বাড়বে। বা আমি গতকালকের ক্লাসে তোমাদেরকে একটা বলেছিলাম যে চাপের প্রভাবের ক্ষেত্রে তুমি যদি ডেলএন এর মানটা বের করো ডেলএন সমান সূত্রটা কি উৎপাদের মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মোল সংখ্যা। অবশ্যই কি রকম মোল সংখ্যা? গ্যাসীয় মোল সংখ্যা। তার মানে 4 থেকে যদি 2 মাইনাস করি কত আসবে বলতো -2। আর ডেলএন এর মানটা যদি নেগেটিভ হয় সেই ক্ষেত্রে চাপ দিলে বিক্রিয়া কোন দিকে যাবে বলতো সামনের দিকে যায়। চাপ দিলে বিক্রিয়া কোন দিকে যাবে বলো সামনের দিকে যায়। বুঝাইতে পারছি? ক্লিয়ার কথা? আশা করি প্রথম কোশ্চেনটা সবার কাছে ক্লিয়ার। ঠিক আছে? কারো যদি বুঝতে কোনো প্রবলেম হয় জাস্ট একটু কমেন্টে একটু রেসপন্স করে বা আমাকে বলো কি বুঝতে প্রবলেম হয়েছে, আমি তোমার প্রবলেমটা কি করব সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? আশা করি সব ঠিকঠাক আছে, কারো কোনো প্রবলেম নাই। প্রবলেম হলে একটু বললেই হবে, আমি তোমাদের প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। দেখো একটা সিকিউ আমার শেষ। আমি যদি 2 নাম্বার সিকিউটার কথা যদি একটু চিন্তা করি দেখো সোডিয়াম প্লাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে সোডিয়াম অক্সাইড। ঠিক আছে? নাইট্রিক করছে অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করছে ফেরাস সালফেট এবং কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত হয়েছে। দেখো প্রথমটা বলছে কি ফিটকিরি সংকেত 26 ব্যাচের জন্য এটা লাগবে না কিন্তু 27 ব্যাচের জন্য আসতে পারে। ফিটকিরি সংকেত কি বলতো পটাশিয়াম সালফেট তার সাথে কি বলতো অ্যালুমিনিয়াম সালফেট এবং কত অণু পানি থাকে বলো 24 অণু পানি থাকে। এই ফিটকিরিকে আমরা কি বলি বলতো পটাশিয়াম বা দ্বিলবণ বলা হয়। ফিটকিরি পটাশিয়াম বা কি বলে দ্বিলবণ বলে। ঠিক আছে? আচ্ছা কর্পূর উর্ধ্বপাতিত পদার্থ, কর্পূরের সংকেতটা আমরা কি জানি C10H10 কত। ঠিক আছে? উর্ধ্বপাতিত পদার্থ আমরা কি জানি নরমালি কঠিন পদার্থকে তাপ প্রদান করলে কি হয় বলতো তরল পদার্থ হয়। এই তরলকে তাপ প্রদান করলে সেটা কি গ্যাসীয় বা বাষ্পে পরিণত হয়। কিন্তু উর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে কঠিন সরাসরি কিসে পরিণত হয় বলতো বাষ্পে পরিণত হয়। তাহলে কর্পূরের ক্ষেত্রে যেহেতু এই ব্যাপারটা ঘটে এই জন্য কর্পূরটা কি বলে উর্ধ্বপাতিত পদার্থ। তাহলে উর্ধ্বপাতিত পদার্থের ক্ষেত্রে তুমি যদি গ্রাফ যদি দেখাইতে চাও তাহলে এরকম ভাবে একটা গ্রাফ দিতে পারো তাপমাত্রা এটা কি সময়। ঠিক আছে? আচ্ছা দেখো এই যে দেখো তাহলে গ্রাফটা কি হবে এইখানে ছিল কি বলতো কঠিন এইখানেও কি বলতো কঠিন। তাহলে তরল না হয়ে এখানে সরাসরি সে কিসে পরিণত হবে বাষ্প। আর এখানেও কি বাষ্প। তার মানে এই তাপমাত্রায় বাষ্প হইতাছে যে তাপমাত্রায় বাষ্প হইতাছে সেই তাপমাত্রাটাকে কি বলে বলো ঊর্ধ্বপতন কি তাপমাত্রা। তাহলে তারপরে চিত্র এটা যদি 3 মার্ক বা 4 মার্কের দেয় একটু লিখে দিবা যে চিত্র কি ঊর্ধ্বপাতিত পদার্থের কি লেখচিত্র। ক্লিয়ার? আসতে পারে কিন্তু বা 2 মার্কে আসলে তোমার গ্রাফ দেওয়ার দরকার নাই, যতটুকু বর্ণনা বলেছে ততটুকু বর্ণনা দিলেই হবে। দেখো 3 নাম্বার কোশ্চেনটা একটু খেয়াল করো। বলা আছে যে 1 নং সমীকরণটি রেডক্স বিক্রিয়া এটা আমাকে কি করতে হবে বলতো প্রমাণ করতে হবে। দেখো সোডিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে বলতো সোডিয়াম অক্সাইড উৎপন্ন হয়েছে। তাহলে একটু খেয়াল করো বিক্রিয়কে সোডিয়ামের জারণ মান কত 0, অক্সিজেনের জারণ মান কত বলতো 0, আর এখানে অক্সিজেন -2 হইলে সোডিয়াম কত +2। তাহলে জারণ মান প্রতিটি পরমাণুর জন্য বের করতে হয়। সোডিয়াম কত +1 অক্সিজেন কত বলতো -2। তাহলে 0 থেকে +1 হইছে জারণ হইছে, এটা 0 থেকে -2 হইছে তার কি হইছে বলতো বিজারণ হইছে। তাহলে আমি যদি এই কথাটা লিখি জারণ অর্ধ বিক্রিয়া আমরা কি শিখেছি বলো জারণ মানে কি ইলেকট্রনের কি ছাড়ন। তাহলে সোডিয়াম কয়টা ইলেকট্রন ছাড়বে বলতো একটা ইলেকট্রন ছাড়লে Na কত হইলো বলতো প্লাস হইলো না। আচ্ছা দেখো আরেকটা যদি আমি এরকম লিখি বিজারণ অর্ধ বিক্রিয়া তাহলে বিজারণ কার হইছে অক্সিজেনের না। এখন খেয়াল করো ওর 0 থেকে জারণ মানটা কত হইছে -2 হইছে। একটা বিষয় খেয়াল করো তুমি যদি একটা অক্সিজেনের অণু লেখো তার মানে কত O+O হইলো। দেখো প্রত্যেকটা অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত 8 তার মানে 26। তার মানে ওর 2টা ইলেকট্রন দরকার, ওরও কয়টা 2টা ইলেকট্রন দরকার। তার মানে একটা O2 যদি লিখি এটা কয়টা ইলেকট্রন দরকার 4টা ইলেকট্রন দরকার।
গ্রহণ করে কি হলো বলতো 2 ও 2 মাইনাস হইলো না ক্লিয়ার তাহলে এই অক্সিজেনের একটা অণুর কয়টা ইলেকট্রন দরকার 4টা কিন্তু সোডিয়াম কয়টা ছাড়তে পারে একটা তার মানে আমি যদি এটারে যদি 1 নম্বর সমীকরণ দেই আর এটারে যদি 2 নম্বর সমীকরণ দেই তখন ইলেকট্রন সংখ্যা সমতা করার জন্য 1 নম্বর সমীকরণে 4 দ্বারা গুণ করে তারপরে 2 নম্বরের সাথে কি করতে হবে যোগ করতে হবে সেই ক্ষেত্রে কি হবে বলতো একটু 4Na মাইনাস কত 4E সমান হবে কত 4 কত Na প্লাস ক্লিয়ার আর এইখানে কইল কত বলতো O2 প্লাস 4E সমান কত 2 ও 2 কত মাইনাস ইলেকট্রন ইলেকট্রন কি কাটা দিলাম তার মানে হইল কত 4Na প্লাস কত O2 সমান হইল 4Na প্লাস O কত বলতো 2 মাইনাস এবং সোডিয়াম আর অক্সিজেন যদি তুমি যুক্ত করো ওর যোজনী 1 ওর কত 2 তার মানে হইল কত বলতো Na2 কত O কি হবে এখানে বলো Na2 কত O তাহলে সোডিয়াম কয়টা আছে 4টা সামনে কত দিতে হবে বলতো 2 দিতে হবে তার মানে এই বিক্রিয়ার একটা অংশে জারণ ঘটছে আরেকটা অংশে কি করছে বলতো বিজারণ ঘটছে তার মানে জারণ বিজারণ অর্ধ বিক্রিয়া হিসেবে আমরা কি করছি উপস্থাপন করছি এরকম একটা কোশ্চেন মাস্ট তোমাদের আসবে তুমি যে বোর্ডেরই হও না কেন ঠিক আছে এই টাইপের একটা কোশ্চেন তোমার আসবেই কিন্তু পরীক্ষায় আশা করি ক্লিয়ার তাহলে জারণ বিজারণটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেখো তারপরের কোশ্চেনটা বলছে 2 এবং 3 নং বিক্রিয়া একই ধরনের কিনা দেখো আমি যদি 2 নম্বর বিক্রিয়াটার ক্ষেত্রে খেয়াল করি এখানে কি আছে বলো নাইট্রিক অ্যাসিড আছে তার সাথে কি আছে বলো তো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আছে তার মানে দেখো এখানে যদি ভাঙি আমি জলীয় দ্রবণ এটাতে হাইড্রোজেন আয়ন পাবো তার মানে এটা কিন্তু একটা অ্যাসিড আর ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা একটা ক্ষার আর আমরা কি জানি অ্যাসিড আর ক্ষার যুক্ত হয়ে লবণ এবং পানি উৎপন্ন করে এই বিক্রিয়াটার নাম কি বলতো প্রশমন বিক্রিয়া গতকাল কেউ কিন্তু কথা বলেছে এটা নিয়ে দেখো তাহলে উৎপাদটা কি হবে নাইট্রিক অ্যাসিডের বাংলা H প্লাস NO3 মাইনাস এটার ক্ষেত্রে কি Mg2 প্লাস OH কত মাইনাস তাহলে দেখো তো এই প্লাসটা এই মাইনাসের সাথে যুক্ত হবে না তাহলে এইখানে উৎপন্ন হইলো কত MgNO3 কত 2 ম্যাগনেসিয়াম নাইট্রেট তার সাথে কি উৎপন্ন হইলো বলতো পানি তার মানে এটা একটা কি বিক্রিয়া বলতো প্রশমন বিক্রিয়া কেন প্রশমন বিক্রিয়া কারণ অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করছে বলতো লবণ উৎপন্ন করছে কিন্তু পরের বিক্রিয়াটা একটু খেয়াল করো ফেরাস সালফেট তার সাথে কি হইছে বলতো NaOH তোমাদেরকে যখন আমি নবম অধ্যায়টা পড়াবো তখন একটা টপিক আছে নবম অধ্যায় ধাতব লবণের সাথে লঘু ক্ষারের বিক্রিয়া হইলে দেখো এখানে কি হয় Fe2 প্লাস সালফেট কত 2 মাইনাস এটারে যদি ভাঙো Na প্লাস OH কত মাইনাস তাহলে এই প্লাসটা মাইনাসের সাথে যুক্ত হবে তার মানে Fe কি হবে বলতো OH2 প্লাস হইলো কি বলতো সোডিয়াম সালফেট এই যে দেখো এখানে ফেরাস সালফেটের হালকা সবুজ বর্ণের পদক্ষেপ পড়ে কি বর্ণের পদক্ষেপ পড়ে বলো হালকা সবুজ বর্ণের পদক্ষেপ পড়ে তাহলে এইটাকে আমরা কি বিক্রিয়া বলবো বলো অধক্ষেপণ বিক্রিয়া বলবো কি বিক্রিয়া বলবো বলো অধক্ষেপণ বিক্রিয়া যদিও তোমরা এসএসসি 26 ব্যাচের যারা আছো তোমাদের নবম অধ্যায়টা নাই এরকম কোশ্চেন নাও দিতে পারে কিন্তু 27 ব্যাচের জন্য কি এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে তার মানে একটা হচ্ছে কি বলতো অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে প্রশমন বিক্রিয়া উৎপন্ন করছে সেটাকে আমরা কি বলবো বলতো লবণ পানি উৎপন্ন করছে প্রশমন বিক্রিয়া আর আরেকটার ক্ষেত্রে কি একটা পদার্থের অধক্ষেপ করছে সেই বিক্রিয়াটাকে আমরা কি বলবো বলতো অধক্ষেপণ বিক্রিয়া তার মানে কি এই 2 নাম্বার আর 3 নাম্বার বিক্রিয়া কি একই রকম বলতো একই রকম কিন্তু না ক্লিয়ার কথা আশা করি বুঝতে পারছো আচ্ছা রিশাদ বলতেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আচ্ছা তাহলে বুঝতে পারছো কিনা ঠিক আছে এই যে বিক্রিয়াটা পড়াইছি এটা 26 ব্যাচের জন্য হয়তো নাও আসতে পারে কিন্তু 27 ব্যাচের জন্য এই বিক্রিয়াগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই টাইপের জিনিসগুলো কি করে বলতো ঘুরে ফিরে পরীক্ষাতে কিন্তু প্রায় দেয় তাহলে আশা করি এই কোশ্চেনটাও তোমাদের কাছে ক্লিয়ার চলো আমরা একটু সামনের দিকে যাই দেখো উপমুখী বিক্রিয়া কাকে বলে যথারীতি একই কথা আমি তোমাদেরকে আগেই বলে দিয়েছি সংজ্ঞাটা বলছে নাইট্রোজেনের আণবিক ভর 28 বলতে কি বোঝায় তার মানে নাইট্রোজেনের আণবিক তার সংকেত কি বলতো N2 না তার মানে কত 14 ইনটু কত 2 তার মানে কত হইলো বলতো 28 তার মানে আমরা কি বুঝতেছি তার একটা অণুতে কয়টা পরমাণু বিদ্যমান বলতো 2টা পরমাণু বিদ্যমান এইজন্য তার আণবিক ভর কত বলতো 28 বলছে উদ্দীপকের X যৌগে সালফারের জারণ মান বের করো কার জারণ মান বের করতে হবে বলতো সালফারের জারণ মান কার জারণ মান বের করতে হবে বলো সালফারের জারণ মান তার মানে আমি যদি বিক্রিয়াটা যদি সম্পূর্ণ করি সোডিয়াম প্লাস কত বলতো H2SO4 তোমাদের এক একজনের কাছে খুবই আতঙ্কের নাম বিক্রিয়া দেখো সোডিয়ামটা যদি ক্যাটায়ন তৈরি করে Na প্লাস হাইড্রোজেনের ক্ষেত্রে H প্লাস SO4 কত 2 মাইনাস তাহলে এই প্লাসটা মাইনাসের সাথে যুক্ত হবে যোজনী কি হবে বলতো বিনিময় হবে তাহলে সোডিয়াম সালফেট তার সাথে কি উৎপন্ন হইলো বলতো হাইড্রোজেন উৎপন্ন হইলো ঠিক আছে বলছে তাহলে মানে এটাই কিন্তু X যৌগ বলছে উদ্দীপকের X যৌগে সালফারের কি করো জারণ মান নির্ণয় করো মনে করি Na2 সোডিয়াম সালফেট আর কি হ্যাঁ Na2SO4 যৌগে সালফারের
জারণ মান কত বলতো x। এখন একটু খেয়াল করে, এটা কিন্তু একটা নিরপেক্ষ যৌগ। আমরা কি শিখেছি বলো? নিরপেক্ষ যৌগের জারণ মান কত বলতো? কত জানি আমরা নিরপেক্ষ যৌগের জারণ মান? 0। আচ্ছা, আজান শুরু হয়েছে, আমি আজানটা শেষ হলে তারপরে ইনশাআল্লাহ ক্লাসটা শুরু করবো। আপাতত আজানের বিরতি। আচ্ছা, আজানটা শেষ হয়ে গেছে, আমরা আবার ক্লাসটা শুরু করব। দেখো তাহলে যেহেতু সোডিয়াম সালফেটের একটা নিরপেক্ষ যৌগ, তাহলে ওর জারণ মান কত হবে? 0 হবে। সোডিয়াম কি খাদ্য, তোর জারণ মান কত? +1 ইনটু কত 2। সালফারটা বের করব, প্লাস কত 1। অক্সিজেনের জারণ মান কত? -2 ইনটু কত 4 ইকুয়াল টু কত বলো তো 0। তাহলে আমি যদি ক্যালকুলেট করতে চাই, দেখো তার মানে +2 + x - 8 ইকুয়াল টু কত বলো তো 0। তাহলে x - 6 ইকুয়াল টু কত বলো তো 0। তার মানে x এর জারণ মানটা কত হবে বলো তো? প্লাস কত 6। বুঝতে পারছো? তার মানে উদ্দীপকের x যৌগে সালফারের জারণ মানটা কত হবে বলো তো? প্লাস কত হবে? 6। বুঝতে পারছি? আচ্ছা দেখো, তারপরেরটাতে বলছে উদ্দীপকের বিক্রিয়াটিতে সমীকরণ সহ বিশ্লেষণ করো। জারণ ছাড়া কি হয় না? বিজারণ সংঘটিত হয় না। তার মানে এই যে জারণ বিজারণ যুগপৎ করছে, এই ব্যাপারটা আমাকে কি করতে হবে বলো তো? প্রমাণ করতে হবে। চলো একটু প্রমাণ করে দেই। আগেরটাতেও তো আমি করেছি, এটা দেখো তোমাদেরকে। সোডিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন হয় বলো তো? সোডিয়াম সালফেট প্লাস কত বলো তো? হাইড্রোজেন। দেখো সোডিয়াম কি অবস্থায় আছে? মুক্ত অবস্থায় আছে। থাকলে জারণ মান কত বলো তো? 0। এখানে হাইড্রোজেনের জারণ মান প্লাস, সালফেট কত হবে বলো তো? 2-। কয়টা হাইড্রোজেন আছে? 2টা। লিখতেই পারি আমি। সোডিয়ামের ক্ষেত্রে Na কত প্লাস, সালফেট কত বলো তো? 2-। আর হাইড্রোজেন কত হইছে বলো তো? 0। দেখো এই সালফেট তার বিক্রিয়কের জারণ মান যা উৎপাদেয় তা, তার মানে এটাকে আমরা কি আয়ন বলবো বলো তো? দর্শক আয়ন। আর আরেকটা বিষয় খেয়াল করো, সোডিয়ামটা 0 থেকে +1 হইছে, মানে কি হইছে? ওর জারণ হইছে। আর হাইড্রোজেনটা কত? +1 থেকে কত হইছে? 0 হইছে। তার মানে কি হইছে বলো তো? বিজারণ হইছে। তাহলে আমি যদি একটু কম্পেয়ার করি, দেখো কি হবে? জারণ অর্ধ বিক্রিয়া। আমরা জানি কি জারণ মান বৃদ্ধি মানে জারণ, জারণ মানে ইলেকট্রনের কি ছাড়ন। তাহলে সোডিয়াম কি হবে? একটা ইলেকট্রন ছাইরা কি হইলো বলো তো? Na কত বলো তো? প্লাস হইলো। আবার আমি যদি বিজারণ অর্ধ বিক্রিয়াটা যদি একটু লিখতে চাই, তখন এখানে কে আছে বলো তো? 2h+ না? ক্লিয়ার কথা। উপরে ইলেকট্রন গ্রহণ করবে 2টা, তখন কি 2টা হাইড্রোজেন পরমাণু বা একটা হাইড্রোজেন কি হইলো বলো তো? অণু হইলো না? তাহলে ওর কয়টা ইলেকট্রন দরকার? 2টা। তার মানে ইলেকট্রন সংখ্যা ব্যালেন্স করতে হবে। তখন 2টা সোডিয়াম 2টা ইলেকট্রন ছাড়া 2Na কি হবে বলো তো? প্লাস হবে। তারপরে এটা যদি আমি কেটে দেই, তার মানে জারণ অর্ধ বিক্রিয়া বিজারণ অর্ধ বিক্রিয়া মিলে এখানে কি বিক্রিয়া হবে বলো তো? জারণ বিজারণ বিক্রিয়া। কি লিখবো আমি এখানে বলো? 2Na প্লাস কত বলো তো? 2 কত H+ সমান হইল কত? 2Na প্লাস কত বলো তো? H।
তাহলে এগুলোতে আমি দর্শকে যুক্ত করলে আগের মতো হয়ে যাবে এবং কি আমার সমতা হয়ে যাবে। তার মানে কি দেখো তো এই বিক্রিয়াটাতে একটা অংশ তার জারণ অর্ধ অংশ, আরেকটা কি বলতো বিজারণ অর্ধ অংশ। এই জন্য আমরা বলতে পারি জারণ বিজারণ কি ঘটেছে বলতো যুগপৎ ঘটেছে। ক্লিয়ার কথা? এখন যারা ক্লাসে আছে একটু আমাকে কনফার্ম করো বা কমেন্টে জানাও আমার কথাগুলো ঠিকঠাক বুঝতেছো কিনা বা আমার ক্লাস ক্লিয়ার কিনা। যে তিনটা সিকিউ করেছি বা এই যে জারণ বিজারণ বিক্রিয়াগুলো যে তোমাদেরকে তিনটা এখন পর্যন্ত প্র্যাকটিস করালাম সবার ক্লিয়ার কিনা। যারা অনলাইনে আছে একটু জানাও, বা কারো যদি কোনো প্রবলেম থাকে এটা আমাকে একটু জানাইতে পারো, সেক্ষেত্রে আমি কি করবো আবার একটু বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে, চলো আমরা একটু সামনের দিকে যাই। দেখো বলা আছে ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে এবং ম্যাগনেসিয়াম অক্সাইড সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, তাহলে এখানে কি উৎপন্ন হবে বলো? ম্যাগনেসিয়াম কত সালফেট, তার সাথে কি উৎপন্ন হবে বলো তো? পানি। বলছে কি অণু কাকে বলে? তৃতীয় অধ্যায়ের ক্লাসে আমি বিস্তারিত বর্ণনা করেছি যে মৌলিক ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণিকা। মৌলিক ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী, মৌলিক ও যৌগিক পদার্থের বৈশিষ্ট্য রক্ষাকারী ক্ষুদ্রতম কণিকাটাকে কি বলে বলতো? অণু বলে। ঠিক আছে, বলছে যে ক্যালসিয়াম এবং ক্যালসিয়াম 2 এর মধ্যে কোনটা আকার বলো? তাহলে দেখো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত জানি আমরা 20, ইলেকট্রন বিন্যাস হবে কত বলো? 1s2 2s2, 2p কত বলো তো 6, হবে কত 3s2, 3p কত বলো তো 6, তারপরে কত 4s2। আর আমি যদি ক্যালসিয়াম 2+ ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বের হয়ে যায় কোন কোয়ান্টাম সংখ্যা থেকে? সর্বোচ্চ প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে। তাহলে সেই ক্ষেত্রে হবে কি বলতো 1s2 2s2, 2p কত বলতো 6, তার মানে 3s2 3p কত 6। একটা কথা মনে রাখবা, ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকারের চেয়ে সবসময় কি হয় বলতো? ছোট হয়। তার মানে Ca এবং Ca দেখো তো আমি যদি একটু সিম্পলি যদি একটু বলতে চাই, দেখো তাহলে আমরা কি বললাম বলতো? ক্যাটায়নের আকার মূল পরমাণুর আকারের চেয়ে কি হয় বলতো? ছোট হয়। তার মানে দেখো এই ক্যালসিয়াম এর আকার ক্যালসিয়াম 2+ আকারের চেয়ে কি হবে বলতো? বড় হবে। ক্লিয়ার এটা? আশা করি 1 আর 2 ক্লিয়ার। 3 নাম্বার দেখো এ যৌগে সালফারের কি করো? জারণ মান বের করে। তাহলে এখানে কি আসলো বলো? ম্যাগনেসিয়াম সালফেট, মাত্রই তো করে আসছি। ঠিক আছে, 4টা অক্সিজেন কত -8, ম্যাগনেসিয়াম কত +2, তাহলে সালফার হবে কত বলতো? প্লাস কত 6। এটা হোমওয়ার্ক নিজেরা করে নিবা। ঠিক আছে, তারপরে বলছে উদ্দীপকের সংঘটিত বিক্রিয়া দুইটির মধ্যে একটা রেডক্স বিক্রিয়া হইলে অন্যটা কি নন রেডক্স বিক্রিয়া। রেডক্স বিক্রিয়া মানে কি বলতো? জারণ মানের পরিবর্তন হয়। জারণ মানের কি হয় বলো? পরিবর্তন হয়। আর নন রেডক্স মানে কি? এখানে কি হয় না বলতো? জারণ মানের কি হয় না? পরিবর্তন হয় না। জারণ মানের কোনো কি হয় না বলো? পরিবর্তন হয় না। এখন আমাকে একটু খেয়াল করতে হবে। আমি প্রথম বিক্রিয়াটা যদি একটু খেয়াল করি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ম্যাগনেসিয়াম অক্সাইড। একটু যদি আমরা খেয়াল করি, মুক্ত অবস্থায় আছে ম্যাগনেসিয়ামের জারণ মান 0, অক্সিজেনের জারণ মান 0। এখানে ম্যাগনেসিয়াম +2, অক্সিজেন কত -2। দেখো 0 থেকে +2 হইছে জারণ, 0 থেকে -2 হইছে জারণ মান হ্রাস পাইছে, মানে কি হইছে? বিজারণ হইছে। কিন্তু পরের বিক্রিয়াটা তুমি একটু খেয়াল করো, ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কত বলতো? সালফিউরিক অ্যাসিড। বিক্রিয়া করে কি উৎপন্ন হয় বলো? ম্যাগনেসিয়াম সালফেট, তার সাথে কি উৎপন্ন হইলো বলো? পানি। এখানে খেয়াল করো, ম্যাগনেসিয়ামের জারণ মান +2, অক্সিজেন কত -2, হাইড্রোজেন প্লাস, সালফেট কত বলো? মাইনাস। দেখো এখানেও ম্যাগনেসিয়াম কত +2, সালফেট কত -2, কারণ এটা নিরপেক্ষ যৌগ। এই যৌগগুলোর মাইনাসের সামনেটা কত প্লাস। আর পানির ক্ষেত্রে কি? হাইড্রোজেন H+, OH কত মাইনাস। দেখো ম্যাগনেসিয়ামের জারণ মান +2 ছিল, প্লাস আছে 2, সালফেট -2, সালফেট -2, অক্সিজেন -2। দেখো এটা যদি আমি চিন্তা করি, নরমালি অক্সিজেন চিন্তা করলে 2 হাইড্রোজেন চিন্তা করলে প্লাস, তার মানে হাইড্রোজেন +1+1। ঠিক আছে, অক্সিজেন -2 জারণ মানের কি আদৌ কোনো পরিবর্তন হয়েছে? হয় নাই তো। তার মানে এই বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলবো বলো তো? একটু নন রেডক্স রিঅ্যাকশন বলবো। তার মানে প্রথমটাতে জারণ বিজারণ হইলেও দ্বিতীয়টাতে কি হয় নাই বলো? জারণ বিজারণ কিন্তু হয় নাই। বুঝতে পারছি? আশা করি ক্লিয়ার ব্যাপারটা। আচ্ছা, একজন বলতেছে স্যার আপনার জন্য কিছু দেখা যায় না, একটু সাইড হয়ে লিখবেন প্লিজ। আচ্ছা ঠিক আছে আপু, আমি এটা মাথায় রাখবো, আমি একটু সাইড হয়ে লিখবো। ঠিক আছে, আচ্ছা এরকম কারো কোনো কমেন্টস থাকলে একটু জানাইতে পারো আমাকে, বা আমার ক্লাসে কি কি প্রবলেম হইতাছে এগুলো একটু ইনফর্ম করলে আমি কি করবো? এগুলো সংশোধনের চেষ্টা করবো। দেখো রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে প্রথমেই ক্লিয়ার করছি। একটা বহুমুখী বিক্রিয়ার শুরুতে বিক্রিয়কের পরিমাণ বেশি থাকে, উৎপাদের পরিমাণ কম থাকে। সময়ের সাথে সাথে বিক্রিয়ক কমতে থাকে, উৎপাদ বাড়তে থাকে। এক সময় যেটার পরিমাণ সমান হয়, এটাকে কি বলে? রাসায়নিক সাম্যাবস্থা বলে। দেখো পরের পার্থক্যটা খুব ইম্পর্টেন্ট।
দেখো জারণ সংখ্যা এবং কি বলতো যোজনী কি বলতো এক নয়। দুইটার যদি আমি পার্থক্য বলতে চাই, জারণ সংখ্যার কথা বলি কি কোন মৌল যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ বা বর্জন অথবা কি গ্রহণ কইরা যাই বলি না কেন আমি অষ্টক পূরণ করি, সেই সংখ্যাটাকে কি সংখ্যা বলে বলতো জারণ সংখ্যা। আর যোজনীর ক্ষেত্রে আমরা এটা বলতে পারি কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টা বেজোড় ইলেকট্রন থাকে, কোন মৌলের সর্বশেষ কক্ষপথে যে কয়টি কি ইলেকট্রন থাকে বলতো বেজোড় ইলেকট্রন থাকে, সেটাই তার কি বলতো যোজনী। আচ্ছা তোমরা কারো যদি কোনো প্রবলেম হয় একটু কমেন্টসে বলো, আমি একটু দেখবো তোমাদের কোনো প্রবলেম হলে আমি প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো, ঠিক আছে? আশা করি সব ঠিকঠাক আছে। আচ্ছা হ্যাঁ, অনেকে আমাদের সাথে আসো, ক্লাসটা দেখতেছো, হ্যাঁ সব ঠিকঠাক আছে। আচ্ছা কোনো প্রবলেম হইলে একটু বলতে পারো, বা কোনো সিকিউর যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয় বললে আমি কি করব, বিষয়টা আবার রিপিট করব, ঠিক আছে? ক্লিয়ার? আমি ক্লাসটা আবার কন্টিনিউ করতেছি, তোমাদের কারো কোনো কমেন্টস থাকলে একটু বলবো, আমি এগুলা একটু কনসিডার করব, ঠিক আছে? আচ্ছা দেখো তাহলে ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার পর অষ্টক পূরণ করে সেই সংখ্যাটাকে জারণ সংখ্যা বলে। আর যোজনী মানে কি সর্বশেষ কক্ষপথে যে কয়টা বেজোড় ইলেকট্রন থাকে। মনে রাখবা জারণ সংখ্যা প্লাস মাইনাস দুইটাই হইতে পারে, যোজনীর ক্ষেত্রে আমরা প্লাস মাইনাস চিন্তা করি না, যোজনীটা সর্বোচ্চ কি বলতো ধনাত্মক। মনে রাখবা জারণ সংখ্যা ভগ্নাংশ হইতে পারে, জারণ সংখ্যা কি হইতে পারে, ভগ্নাংশ হতে পারে, কিন্তু যোজনী কখনো কি হয় না বলতো ভগ্নাংশ হয় না। তুমি যদি বলো যে অক্সিজেনের জারণ মান কত, নরমালি কত, সকল অক্সাইডে -2, পার অক্সাইডে -1, সুপার অক্সাইডে কি হয় -1/2, আর অক্সিজেনের যোজনী বললে কত বলতে হবে বলতো 2 বলতে হবে। ক্লিয়ার কথা? আচ্ছা এই পার্থক্যটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? একটু ভালো করে খেয়াল করতে হবে। দেখো উদ্দীপকের 1 নং বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপৎ সংঘটিত হয় ব্যাখ্যা করতে বলছে। দেখো খুবই সহজ বিক্রিয়া, Fe কত, Cl কত বলতো 3, তারপরে কি বলতো H2S বিক্রিয়া করে Fe কত, Cl2 প্লাস HCl প্লাস কি উৎপন্ন হইলো বলতো S উৎপন্ন হইলো। দেখো আয়রনের জারণ মান কত +3, ক্লোরিন -1, হাইড্রোজেন +1, সালফার কত -2, এখানে আয়রন +2, ক্লোরিন -1, দেখো হাইড্রোজেন +1, ক্লোরিন -1, সালফার কত 0। দেখো সালফার -2 থেকে 0 হইছে, জারণ মান বৃদ্ধি পাইছে, মানে কি হইছে বলতো জারণ, সেই ইলেকট্রন ছাড়ছে। দেখো এটা +3 থেকে কত হইছে, +2 হইছে, ওর জারণ মান কি পাইছে বলতো হ্রাস পাইছে, কি হইছে, বিজারণ হইছে। জারণ বিজারণ বিক্রিয়া হিসাবে একটু আগে আগে 3টা সিকিউ যা দেখিয়েছে ওই অনুযায়ী একটু কি করবা, প্র্যাকটিস করবা, হোমওয়ার্ক এটা সবার জন্য, ঠিক আছে? এটা একটু আগের গুলা প্র্যাকটিস করে এটা একটু বোঝার চেষ্টা করবা। দেখো উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি থেকে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার ক্ষেত্রে লাসাতিলের নীতিটা একটু খেয়াল করো। 2 নম্বর বিক্রিয়ার ক্ষেত্রে আমি কি দেখতেছি, এখানে ডেল এইচ এর মানটা কি নেগেটিভ, আগে ক্লিয়ার করছি। ডেল এইচ যদি নেগেটিভ হয় এটাকে কি বিক্রিয়া বলে, তাপ উৎপাদী বিক্রিয়া। আর আমরা কি জানি তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রাটা যদি তুমি বৃদ্ধি করো তখন বিক্রিয়া পশ্চাৎ দিকে যায়, আর পশ্চাৎ দিকে গেলে আমার উৎপাদনটা কি পাবে বলতো, হ্রাস পাবে। এই জন্য এই বিক্রিয়ার যদি আমি উৎপাদন বৃদ্ধি করতে চাই তখন আমার তাপমাত্রাটা কি করতে হবে, হ্রাস করতে হবে, ঠিক আছে? তারপরে আমি যদি চাপের প্রভাবটা যদি দেখি, দেখো চাপের প্রভাবের ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়াটা হচ্ছে সবগুলা কি অবস্থায় আছে কিনা, বিক্রিয়ক বা উৎপাদ গ্যাসীয় অবস্থায় আছে কিনা। দেখো সবগুলা কি অবস্থায় আছে, গ্যাসীয় অবস্থায় আছে। আমি যদি মূল সংখ্যা চিন্তা করি, বিক্রিয়কের মূল সংখ্যা 2 আর 1 কত বলতো 3, আর উৎপাদের মূল সংখ্যা কত বলতো 2। কার মূল সংখ্যা বেশি, বিক্রিয়কের মূল সংখ্যা বেশি। তার মানে তুমি যদি চাপ বাড়াও তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে, সামনের দিকে যাবে। এই জিনিসটা যাতে বুঝতে প্রবলেম হয় তুমি চাইলে ডেলএন এর মানটা বের করতে পারো। ডেলএন মানে কি, উৎপাদের মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের মূল সংখ্যা, মানটা কি আসছে নেগেটিভ। ডেলএন এর মানটা যদি নেগেটিভ আসে তখন তুমি যদি চাপ বাড়াও তাহলে বিক্রিয়া কোন দিকে যায়, সামনের দিকে যায়। এভাবেও তুমি মনে রাখতে পারো, গতকালকের ক্লাসে আমি ডিসকাস করেছি এই ব্যাপারটা। আর ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে কি, বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদটা সামনের দিকে যাবে, উৎপাদের ঘনমাত্রা বাড়ালে কোন দিকে যাবে, পশ্চাৎ দিকে যাবে। তারপরে সর্বোচ্চ উৎপাদ পাওয়ার শর্তের ক্ষেত্রে তাপমাত্রার প্রভাব, চাপের প্রভাব, ঘনমাত্রার প্রভাব, এই লাসাতিলিয়ন নীতির যে 3টা নিয়ামক আছে এই 3টা নিয়ামক আমাদের কি করতে হবে, ডিসকাস করতে হবে। ক্লিয়ার? আচ্ছা দেখো তারপরে আমি একটু সামনের দিকে যাব। তার আগে তোমাদের কোনো কমেন্টস আছে কিনা, বা ক্লাসটা ঠিকঠাক বুঝতেছো কিনা, বা কোনো কিছু বুঝতে প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু কমেন্টে জানাও, আমি রেসপন্স করার চেষ্টা করব যদি কারো কোনো প্রবলেম থাকে। আচ্ছা আশা করি সব ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা চলো আমরা একটু সামনের দিকে যাই। প্রথম যে বিক্রিয়াটা আছে, নাইট্রোজেন প্লাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, নাইট্রিক অক্সাইড। দেখো এই বিক্রিয়াটার ক্ষেত্রে ডেল এইচ এর মানটা কি আসছে বলতো, পজিটিভ। তার মানে এটা কি বিক্রিয়া, তাপ উৎপাদী বিক্রিয়া। পটাশিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, পটাশিয়াম ক্লোরাইড। সমাণু কি,
সমানতা কি গতদিন আমি বলছিলাম যে আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন বিশিষ্ট যে যৌগগুলো আছে তাদেরকে কি বলে সমাণু বলে। ধাতব বন্ধন মানে কি ধাতু প্লাস ধাতু মিলে যে বন্ধনটা গঠিত হয়। তুমি এরকম বলতে পারো যে এক টুকরা ধাতুর মধ্যে পরমাণুগুলো যে আকর্ষণ দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে তাকে কি বলে ধাতব বন্ধন বলে। দেখো উদ্দীপকের 2 নং বিক্রিয়ায় ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া ব্যাখ্যা করো, মানে এটা জারণ বিজারণ বিক্রিয়া কিনা তা আমার কাছে জানতে চাইছে। দেখো পটাশিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে বলতো পটাশিয়াম ক্লোরাইড। দেখো পটাশিয়াম মুক্ত অবস্থায় আছে জারণ মান কত 0, ক্লোরিন মুক্ত অবস্থায় আছে জারণ মান 0। এটা একটা নিরপেক্ষ যৌগ, তাহলে ক্লোরিনের জারণ মান যদি -1 হয় পটাশিয়ামেরটা কত +1 হবে। তাহলে পটাশিয়াম 0 থেকে +1 হইছে মানে কি হইছে বলতো জারণ, আর ক্লোরিন কত 0 থেকে -1 হইছে মানে কি বলতো বিজারণ। ক্লিয়ার কথা। তার মানে এখানে পটাশিয়াম তুমি যদি জারণ বিজারণ বিক্রিয়া করে উপস্থাপন করতে চাও পটাশিয়াম একটা ইলেকট্রন ছাড়বে, ছেড়ে কি হবে K+ হবে। এখন ক্লোরিনের কয়টা ইলেকট্রন লাগবে বলতো দুইটা ইলেকট্রন গ্রহণ করে 2Cl- হইল। এখন ওর যদি দুইটা ইলেকট্রন লাগে পটাশিয়ামের কয়টা ছাড়তে হবে দুইটা, কিন্তু একটা পটাশিয়াম তো দুইটা ইলেকট্রন ছাড়তে পারবে না, তাহলে দুইটা পটাশিয়াম দুইটা ইলেকট্রন ছেড়ে 2K+ হইল। তার মানে এইটাই আমি কি করলাম জারণ বিজারণ বিক্রিয়া করে কি করলাম উপস্থাপন করলাম। এই একটা কোশ্চেন কিন্তু মাস্ট তোমাদের পরীক্ষায় আসবে, একটা জারণ বিজারণ বিক্রিয়া বা জারণ মান নির্ণয় করা, আর একটা কি লাসাতিলের নীতির প্রভাবটা। দেখো পরের কোশ্চেনটা বলছে উদ্দীপকের 1 নং বিক্রিয়াটি তাপ চাপ এবং ঘনমাত্রার প্রভাব। দেখো ΔH এর মানটা কি পজিটিভ, মানে কি বিক্রিয়া বলো তাপ হারি বিক্রিয়া। কি বিক্রিয়া তাপ হারি বিক্রিয়া। এই তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তাপের প্রভাবটা হচ্ছে তাপমাত্রা যদি তুমি বাড়াও তাহলে বিক্রিয়াটা কোন দিকে যাবে বলো সামনের দিকে যাবে, আর বিক্রিয়া সামনের দিকে যাবে মানে কি উৎপাদনটা কি হবে বলতো বাড়বে। তাহলে এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমি যদি কি করতে চাই বলতো উৎপাদন বাড়াইতে চাই তাপমাত্রা কি করতে হবে বাড়াইতে হবে। 2 নম্বর কার প্রভাব চাপের প্রভাব। চাপের প্রভাবের ক্ষেত্রে প্রথম ক্রাইটেরিয়া কি সব গ্যাসীয় অবস্থায় আছে কিনা দেখতে হবে, আছে সব গ্যাসীয় অবস্থায়। এখন দেখো বিক্রিয়কের মোল সংখ্যা কত 2, উৎপাদের মোল সংখ্যাও কত 2, তার মানে মোল সংখ্যা কি সমান, তার মানে চাপের কি নাই কোনো প্রভাব নাই। চাইলে তুমি ΔN এর মানটা বের করতে পারো, উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা কত 0, তাহলে চাপের কি কোনো প্রভাব আছে প্রভাব নাই। তারপরে ঘনমাত্রার প্রভাব, তার মানে বস্তু ঘনমাত্রা বৃদ্ধি পেলে বস্তু যে পাশে অবস্থিত বিক্রিয়া তার কোন দিকে যায় বিপরীত দিকে যায়, হ্রাস পাইলে কি একই দিকে যায়। তার মানে বিক্রিয়কের ঘনমাত্রা বাড়ালে উৎপাদন বাড়বে, আর উৎপাদনের ঘনমাত্রা যদি বাড়া উৎপাদনটা কি পাবে বলতো হ্রাস পাবে। এই দুইটা কোশ্চেন কিন্তু বারবার কিন্তু পরীক্ষায় আসে, আমি বারবার বলতেছি কথাটা। ক্লিয়ার। তাহলে এই কোশ্চেনটা আমাদের শেষ। একই রকম জিনিসই এই চ্যাপ্টার থেকে কোশ্চেন অ্যান্সার করা খুবই সহজ। তুমি যদি জারণ বিজারণ বিক্রিয়াটা পারো, জারণ মানটা নির্ণয় করতে পারো, লাসাতিলের নীতিটা সম্পর্কে যদি তোমার প্রপার আইডিয়া থাকে, তুমি ইজিলি এই চ্যাপ্টার থেকে কি করতে পারবা যে সিকিউ যা আসবে তুমি অ্যান্সার করতে পারবা। বা এই চ্যাপ্টার থেকে তো তোমাদের শর্ট কোশ্চেনও থাকবে। ক্লিয়ার কথা। আচ্ছা কারো কোনো প্রবলেম হচ্ছে কিনা, ক্লাস বুঝতেছো কিনা একটু জানাতে পারো আমাকে, ঠিক আছে? আচ্ছা আশা করি সব ঠিকই আছে। দেখো পরের কোশ্চেনটা, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলতো অ্যামোনিয়া উৎপন্ন করে। বলছে ইলেকট্রন আসক্তি কাকে বলে, আমরা চতুর্থ অধ্যায়ের ক্লাসে এটা বলেছি। গ্যাসীয় অবস্থায় কোন মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণুতে 1 মোল ইলেকট্রন প্রবেশ করে 1 মোল ঋণাত্মক আধানে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে কি বলে ইলেকট্রন আসক্তি বলছে। বলছে একাধিক যৌগের স্থূল সংকেত কি হইতে পারে কিনা। তাহলে স্থূল সংকেতের ক্ষেত্রে যে কথাটা আমার মাথায় রাখতে হবে, স্থূল সংকেতটা যৌগের মধ্যে বিদ্যমান বিভিন্ন মৌলের পরমাণুর সংখ্যার অনুপাত প্রকাশ করে। কি প্রকাশ করে বলো পরমাণুর সংখ্যার অনুপাত প্রকাশ করে। যেমন আমি ইথাইনের ক্ষেত্রে যদি বলি পরাণবিক সংকেত C2H2, তুমি যদি স্থূল সংকেতের কথা চিন্তা করো তার মানে কত আসবে বলো 2:2, তার মানে 1:1, তার মানে স্থূল সংকেতটা হবে কত বলো তো CH। আমি যদি বেনজিনের কথা বলি তার আণবিক সংকেতটা কত C6H6, তুমি যদি স্থূল সংকেতের কথা চিন্তা করো তার মানে 6:6, এই ক্ষেত্রেও তার আণবিক সংকেতটা কত হইলো বলো তো CH। তার মানে আমি বলতে পারি কি বলতো সরি যে এক স্থূল সংকেত একাধিক যৌগের স্থূল সংকেত একই হইতে পারে। ক্লিয়ার কথা। আচ্ছা দেখো তারপরের যে কোশ্চেনটা বলছে যে 40 গ্রাম নাইট্রোজেন প্রয়োজনীয় পরিমাণ হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 47 গ্রামে উৎপন্ন হয় উৎপাদের শতকরা পরিমাণ। কার শতকরা পরিমাণ চেয়েছে বলো উৎপাদের শতকরা পরিমাণ। আমি ষষ্ঠ অধ্যায়ের ক্লাসে এটা তোমাদেরকে ক্লিয়ার করেছি, বেশ কয়েকটা ম্যাথ আমি এটা এই টপিকের উপর করেছি, ঠিক আছে? উৎপাদের শতকরা পরিমাণ সমান যে সূত্রটা হয়, সূত্রটা হচ্ছে প্রাপ্ত উৎপাদ বাই হিসাবকৃত উৎপাদ। প্রাপ্ত উৎপাদ বাই হিসাবকৃত উৎপাদ ইনটু কত পার্সেন্ট 100%। প্রাপ্ত উৎপাদের ক্ষেত্রে মনে রাখতে হবে এটা প্রশ্ন দেওয়া থাকে, কত দেওয়া আছে বলো তো 47। তাহলে হিসাবকৃত উৎপাদটা আমার কি করতে হবে বের করতে হবে। তাহলে দেখো এখানে কি উৎপন্ন হবে বলো তো NH3 উৎপন্ন হবে,
তাইলে দেখো এই এর কত বলছে কত 40, তার মানে এটা কত নাইট্রোজেন কত 14 ইনটু 2 28, 28 থেকে কত উৎপন্ন হইতাছে 2 ইনটু কত বলতো 17 মানে কত 34, ঠিক আছে না? তাহলে আমরা বলতে পারি কি 28 গ্রাম নাইট্রোজেন থেকে উৎপন্ন হয় কতটুকু অ্যামোনিয়া বলতো 34 গ্রাম কত অ্যামোনিয়া। তাহলে কত গ্রাম নাইট্রোজেন থেকে 1 গ্রাম নাইট্রোজেন থেকে এখানে কত গ্রাম নাইট্রোজেনের কথা বলছে বলতো 40 গ্রাম। তাহলে এখানে হবে কত বলতো 34 ইনটু 40 বাই কত 28। তাহলে আমি যদি মানটা বের করি দেখো কত আসে 34 ইনটু 40 ভাগ কত 28, তার মানে এই ক্ষেত্রে আসতেছে কত আমার 48.57। তাহলে প্রাপ্ত বাই হিসাবকৃত আসছে কত 48.57 ইনটু কত পার্সেন্ট 100%। তাহলে দেখো আমার आंसर ক্যালকুলেটরে চাপ দিলেই তখন आंसर চলে আসবে। ভাগ কত 48.57, ঠিক আছে কত আসছে 96.77%। আশা করি ক্লিয়ার। কারণ যদি এই টপিকে কোনো প্রবলেম থাকে তুমি ষষ্ঠ অধ্যায়ের উপর আমার যে ক্লাসটা আছে এমসিকিউ সিকিউর ক্লাসটা দেখে নিলে আশা করি কি ক্লিয়ার হয়ে যাবে। দেখো গ নাম্বারটা উদ্দীপকের বিক্রিয়ায় সাম্যাবস্থায় তাপ এবং চাপের প্রভাবটা কি করতে বলছে বলো তো ব্যাখ্যা করতে বলছে। সহজ কথা দেখো এটা কি বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়া। কিভাবে বুঝলাম তাপ উৎপাদী বিক্রিয়া? ডেল এইচ এর মানটা কি বলো তো নেগেটিভ। তাহলে তাপমাত্রা বাড়ালে বিক্রিয়া পশ্চাৎ দিকে যাবে মানে উৎপাদন কমবে। তার মানে তাপমাত্রা কি করতে হবে হ্রাস করলে বিক্রিয়া সম্মুখ দিকে যাবে মানে উৎপাদন বাড়বে। তুমি যদি চাপের প্রভাব যদি বলো দেখো বিক্রিয়কের মূল সংখ্যা কত 4, উৎপাদের মূল সংখ্যা কত 2, কার মূল সংখ্যা বেশি বিক্রিয়কের। তাহলে চাপ বাড়ালে কোন দিকে যাবে সামনের দিকে যাবে। অথবা তুমি যদি ডেল এর মানটা বের করো উৎপাদের গ্যাসীয় মূল সংখ্যা মাইনাস বিক্রিয়কের কত 2 মাইনাস 4 কত মাইনাস কত 2, ডেল এর মানটা নেগেটিভ আসলে চাপ দিলে কোন দিকে যাবে সামনের দিকে যাবে। একই কোশ্চেন বারবার আসতেছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার তোমাদের কাছে, ঠিক আছে? আচ্ছা আমি আরেকটু সামনের দিকে যাব, তার আগে তোমাদের কোনো প্রবলেম আছে কিনা ঠিক আছে একটু বলতে পারো, চাইলে আমাকে কমেন্টসে একটু বলতে পারো কারো কোনো প্রবলেম থাকলে। আচ্ছা অনেকে আছে আমাদের সাথে ক্লাসটা দেখতেছে, আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম হলে একটু রেসপন্স করবে, আমি প্রবলেমগুলো সলভ করব। দেখো অক্সিজেন প্লাস নাইট্রোজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। ডেল এইচ এর মানটা কি 180 মানে পজিটিভ। আয়নিক বন্ধন কাকে বলে? ধাতু এবং অধাতুর মাঝখানে যে বন্ধন গঠিত হয় সেটাকে কি বলে আয়নিক বন্ধন। দেখো HCl একটা পোলার যৌগ। কেন পোলার যৌগ? দেখো আমরা জানি কত হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা 2.1 আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত জানি আমরা 3। দুইটা মৌলের মাঝখানে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি হয় এটা হয় হচ্ছে ডেল্টা মাইনাস আরেকটা কি ডেল্টা প্লাস। এরকম ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত যুক্ত সমযোজী যৌগকে কি সমযোজী যৌগ বলে? পোলার সমযোজী যৌগ। ক্লিয়ার কথা? তাহলে এখানে হাইড্রোজেনটা হবে কি ডেল্টা প্লাস এবং ক্লোরিনটা হবে কি বলতো ডেল্টা কি মাইনাস। এরকম ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত যুক্ত সমযোজী যৌগকে কি পোলার সমযোজী যৌগ বলে। সর্বাধিক পোলার যৌগ কি হাইড্রোজেন ফ্লোরাইড। ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 4, হাইড্রোজেনের কত বলতো 2. কত বলতো 1। এটাতে কিন্তু সর্বাধিক পোলারিটি বিদ্যমান, এমসিকিউ আসে মাঝে মধ্যে, ঠিক আছে? আচ্ছা পরের কোশ্চেনটা একটু খেয়াল করো। আজকের ক্লাসটা কিন্তু তুলনামূলক সহজ, এই চ্যাপ্টারে ভেরিয়েশন খুবই কম। দেখো এক্স যৌগটার শতকরা সংযুতি বের করো। তাহলে নাইট্রোজেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলতো? নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। তাহলে এটার আণবিক ভরটা যদি বের করি নাইট্রোজেন কত 14, অক্সিজেন কত 16, হইল কত বলতো 30। আমি যদি নাইট্রোজেনের শতকরা পরিমাণ বের করতে চাই নাইট্রোজেন কয়টা আছে বলতো? নাইট্রোজেন দেখো কয়টা আছে একটা, তার মানে কত 14 ইনটু কত বলতো 1 কিন্তু। ক্লিয়ার কথা? আচ্ছা নিচে কত বলতো 30 ইনটু কত বলতো 100%। ক্লিয়ার? তারপর আমি যদি অক্সিজেন বের করতে চাই অক্সিজেনের কয়টা আছে একটা, তার মানে কত 16 ইনটু 1 নিচে কত 30 ইনটু কত পার্সেন্ট বলতো 100%। বুঝছো কিনা? ক্লিয়ার? তারপর বলছে উদ্দীপকের বিক্রিয়ায় তাপমাত্রা এবং ঘনমাত্রার প্রভাব। যথারীতি একই কথা, এটা কি বিক্রিয়া? তাপহারী বিক্রিয়া। তাপমাত্রা বাড়লে বিক্রিয়া সামনের দিকে যাবে অর্থাৎ উৎপাদন কি বলতো বাড়বে। ঠিক আছে? এই বিক্রিয়াতে কিন্তু চাপের কোনো প্রভাব নাই। কেন চাপের প্রভাব নেই? দেখো বিক্রিয়কের মোল সংখ্যা 2, উৎপাদের মোল সংখ্যা কত 2, তাহলে চাপের কোনো প্রভাব নেই। ঘনমাত্রার প্রভাবের ক্ষেত্রে কি বিক্রিয়কের ঘনমাত্রা বাড়লে সামনের দিকে উৎপাদন বাড়বে, উৎপাদের ঘনমাত্রা বাড়লে কি পেছনের দিকে মানে উৎপাদনটা কি কমবে। একটা কথা মনে রাখতে হবে, বিক্রিয়া তাপ উৎপাদী হোক বা তাপহারী হোক সামনে বা ডানে গেলে উৎপাদন বাড়বে, পিছনে বা বামে গেলে উৎপাদনটা কি হবে বলো কমবে কিন্তু। দেখো তারপরের কোশ্চেনটা, এটাতে অনেকেই তোমরা একটু উল্টা পাল্টা লাগিয়ে দাও, এই জন্য আমি এটা একটু সলভ করানোর চেষ্টা করবো। দেখো এক্স মৌলের সৃষ্ট আয়ন এক্স কত 2 প্লাস, আয়নে ইলেকট্রন সংখ্যা কত 10, তার মানে সে ক্যাটায়ন তৈরি করছে। তাহলে একটু তুমি যদি খেয়াল করো ওর টোটাল ইলেকট্রন সংখ্যা ছিল 12, সে 2টা ইলেকট্রন ছাড়ছে, তাহলে কি হয়েছে বলো তো 10 হয়েছে। ক্লিয়ার কথা? তাহলে এটা কার কথা বোঝানো হয়েছে বলো? ম্যাগনেসিয়াম। এটার ক্ষেত্রে যদি চিন্তা করো তার আয়নে ইলেকট্রন সংখ্যা কত বলো তো 10টা, কিন্তু হয়েছে কত বলো তো Y2 মাইনাস।
মানে ওর নিচের ইলেকট্রন ছিল 8টা, আরো 2টা যোগ হয়েছে, তার মানে কত 10, মানে এটা কে বলতো অক্সিজেন। আর এটা যদি খেয়াল করো ওর ইলেকট্রন একটা কি করছে ছাড়ছে, তার মানে ওর ইলেকট্রন ছিল কয়টা 3টা, মাইনাস করলাম একটা, হইলো কয়টা বলতো 2টা, তার মানে 3টা ইলেকট্রন কার আছে বা 3টা প্রোটন কার আছে বলতো লিথিয়ামের। বলছে পাতন, তাহলে আমরা কি জানি বলতো পাতন সমান কি বলতো বাষ্পীভবন প্লাস কি ঘনীভবন। পাতন সমান সূত্রটা কি জানি বলতো বাষ্পীভবন প্লাস কি ঘনীভবন। বাষ্পীভবন মানে কি তাপ প্রয়োগে তরলে বাষ্পে পরিণত করার যে প্রক্রিয়া, আর ঘনীভবন মানে কি বলতো ওই বাষ্পটারে শীতল করে আবার তরলে পরিণত করার যে প্রক্রিয়া, সেটাকে কি বলে বলতো ঘনীভবন। তাহলে পাতন মানে কি সিম্পলি আমি সংজ্ঞাটা বলবো তাপ প্রয়োগে কোন তরলকে বাষ্পে রূপান্তরিত করে ওই বাষ্পকে পুনরায় শীতল করে আবার তরলে পরিণত করার প্রক্রিয়াটাকে কি বলে পাতন বলে। আর্গন নিষ্ক্রিয় গ্যাস কেন, কেন নিষ্ক্রিয় গ্যাস, ওর সবার শেষের কক্ষপথে কি থাকে বলতো অষ্টক পূর্ণ থাকে। কি পূর্ণ থাকে বলো অষ্টক পূর্ণ থাকে। আমি ইলেকট্রন বিন্যাসটা বললে 288 কত বলতো 2, ঠিক আছে, এই জন্য ওকে কি বলে বলতো নিষ্ক্রিয় গ্যাস। আর তুমি আরেকটা কথা মনে রাখতে পারো, নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ কিন্তু মূলত 3টা, সর্বশেষ কক্ষপথে অষ্টক পূর্ণ আছে, সেটা তো একটা পয়েন্টই। এছাড়াও তুমি মনে রাখতে পারো নিষ্ক্রিয় মৌলগুলোর ক্ষেত্রে আয়নীকরণ শক্তির মান হয় হচ্ছে সর্বোচ্চ, ইলেকট্রন শক্তির মান হয় 0 এবং তড়িৎ ঋণাত্মকতার মান কত 0। ক্লিয়ার কথা। আচ্ছা, বলছে উদ্দীপকের জেড মৌলটা সর্বশেষ শক্তি স্তরে কৌণিক ভরবেগের মানটা বের করতে বলছে, কার জেড মানে কত লিথিয়াম। আমি কি লিখতে পারি তার ইলেকট্রন বিন্যাসটা বলতো 1s2 2s কত 1, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 1টা, কার মানটা চাইছে কৌণিক ভরবেগ। সূত্রটা কি জানি আমরা এম্পিয়ার সমান এনএইচ বাই কত 2 পাই, এন এর মানটা দেখো তো সর্বশেষ কক্ষপথ 2, আর এইচ এর মানটা কত 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত 34 বাই 2 ইনটু পাই এর মানটা কত জানি আমরা 3.14 কত 16। তাহলে আমি যদি বের করি 2 ইনটু 6.626 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস কত 34 ভাগ করব কত 2 ইনটু 3.14 কত 16, তাহলে আসবে কত বলতো 2.109 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34, ঠিক আছে, কেজি মিটার স্কয়ার পার সেকেন্ড, অথবা কি বলতে পারি তার এককটা আমরা জুল সেকেন্ড বলতে পারি। ক্লিয়ার, বুঝতে পারছো? এরকম ম্যাথ কিন্তু তৃতীয় অধ্যায়ের ম্যাথ আমি ওই চ্যাপ্টারের উপর বিস্তারিত ক্লাস নিয়েছি, ওই ক্লাসগুলো একটু দেখে নিলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এরকম মিক্সড ম্যাথ কিন্তু আসতে পারে, বিভিন্ন চ্যাপ্টার থেকে কোশ্চেন মিলে একটা সিকিউ দিতে পারে। দেখো উদ্দীপকের এক্স এবং ওয়াই দ্বারা সংগঠিত বিক্রিয়া কোন কোন বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে। তাহলে আগেই আমি খেয়াল করছি এক্সটা কি ছিল বলতো ম্যাগনেসিয়াম ছিল, এক্সটা কি ছিল বলো ম্যাগনেসিয়াম, ওইটা কি ছিল বলতো অক্সিজেন না। তাহলে বলছে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন কোন ধরনের বিক্রিয়ার প্রতিনিধিত্ব করে। তাহলে আমি একটু বিক্রিয়াটা কমপ্লিট করি। দেখো ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি উৎপন্ন করছে, ম্যাগনেসিয়াম অক্সাইড সমতা করলে 2, দেখো দুইটা পদার্থ মিলে একটা পদার্থ উৎপন্ন করছে। তাহলে এই টাইপের বিক্রিয়াটাকে আমরা কি বলি বলতো সংযোজন বিক্রিয়া। কি বিক্রিয়া বলি বলো সংযোজন বিক্রিয়া। আবার এই বিক্রিয়াটাতে একটা খেয়াল করো, দুইটা মৌলিক পদার্থ যুক্ত হয়ে একটা যৌগিক পদার্থ উৎপন্ন হয়েছে। তাহলে এই বিক্রিয়াটাকে আমরা সংযোজনের পাশাপাশি কোন বিক্রিয়া বলতে পারি বলতো সংশ্লেষণ বিক্রিয়া বলতে পারি। ক্লিয়ার কিনা? এখন আরেকটা কথা খেয়াল করো, অক্সিজেনের সাথে কোন মৌলের বিক্রিয়াটাকে আমরা কি বিক্রিয়া বলি বলতো দহন বিক্রিয়া না। তাহলে এটাকে আমরা কি বিক্রিয়া বলতে পারি বলতো দহন বিক্রিয়া। লাস্ট ওয়ান, দেখো আমি যদি এটাকে একটু ইলেকট্রনীয় মতবাদে যদি চিন্তা করি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয় না। দেখো ম্যাগনেসিয়ামের জারণ মান কত হলে 0, অক্সিজেনের কত বলতো 0, এইখানে অক্সিজেন -2 ম্যাগনেসিয়াম +2, তার মানে ম্যাগনেসিয়াম 2 প্লাস অক্সিজেন কত 2 তাহলে 0 থেকে ওর জারণ মান কত হইছে +2 হইছে, তার মানে কি হইছে জারণ। এবং অক্সিজেন 0 থেকে কত হইছে -2 হইছে, ওর জারণ মান হ্রাস পাইছে, মানে কি বিজারণ। তাহলে দেখো এই বিক্রিয়াটা একই সাথে কয়টা বিক্রিয়াকে প্রতিনিধিত্ব করতেছে বলতো 4টা বিক্রিয়া। একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে সংশ্লেষণ, একটা হচ্ছে দহন, আর একটা কি বলতো জারণ বিজারণ। বুঝতে পারছো কিনা? এরকম টাইপের কোশ্চেনও কিন্তু হইতে পারে। তাহলে তোমার কনসেপ্টগুলো যদি ক্লিয়ার না থাকে, প্রত্যেকটা টপিক যদি তুমি ঠিকঠাক না বুঝো, সেই ক্ষেত্রে কি করতে পারবে না বলো সিকিউ গুলো অ্যানসার করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, আবু রায়হান বলতেছে আসিফ স্যার জিন্দাবাদ, ধন্যবাদ ভাইয়া। আবু রায়হান হচ্ছে সে খুবই ভালো একজন ব্রিলিয়ান্ট একজন স্টুডেন্ট, ঠিক আছে, সে হচ্ছে এসএসসি 23 ব্যাচের স্টুডেন্ট ছিল। সে বোর্ড পরীক্ষায় এসএসসি তে বোর্ড পরীক্ষাতে অনেক নাম্বার পেয়েছিল, 1230 এর উপরে। ভাইয়া ভালো করে পড়াশোনা করো, ইনশাআল্লাহ বুয়েটে চান্স পেতে হবে। অনেক অনেক দোয়া এবং শুভকামনা তোমার জন্য। আচ্ছা দেখো আমরা একটু পরের কোশ্চেনটাতে একটু যাব। তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার কিনা? তাহলে কয়টা বিক্রিয়াকে প্রতিনিধিত্ব করতেছে? 4টা বিক্রিয়াকে। দেখো তারপরের কোশ্চেনটা, প্রথমে কি আছে বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ, ফেরাস সালফেট দ্রবণ, হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণ। নিঃসরণ কাকে বলে তুমি জানো? সৌরছিদ্র পথে উচ্চ চাপের স্থান থেকে কোনো গ্যাসের নিম্ন চাপের স্থানের দিকে সজোরে বেরিয়ে আসার যে প্রক্রিয়া, সেটাকে বলে নিঃসরণ বলে।
রাসায়নিক সাম্যাবস্থা একটা কি অবস্থা বলতো? গতিময় অবস্থা। এজ ইউজুয়াল আগে বলে দিচ্ছি, দেখো বলছে 1 ও 2 নং দ্রবণের মিশ্রণে উৎপন্ন কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা নির্ণয় করো। তাহলে কার কার মিশ্রণ করতে হবে বলো? 1 এবং 2। তাহলে প্রথমটাতে কি আছে? সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথে কি আছে বলতো? ফেরাস সালফেট। ঠিক আছে, তাহলে বিক্রিয়া করলে কি হবে বলো? Na+ OH কত মাইনাস, এটার ক্ষেত্রে Fe+SO4 কত বলতো? 2-। ক্লিয়ার কথা? তাহলে দেখো এখানে সোডিয়ামটা যখন সালফেটের সাথে যুক্ত হয় তখন হইল কি বলতো? সোডিয়াম সালফেট। আর এখানে কি বলতো? Fe কত? OH2। তার মানে 1 ও 2 নং দ্রবণের মিশ্রণে উৎপন্ন লবণ, তার মানে এখানে লবণটা কি হইল বলতো? সোডিয়াম সালফেট না? ওর কি বলতো? কেন্দ্রীয় পরমাণু। কেন্দ্রীয় পরমাণু মানে কি? যৌগে বিদ্যমান যে মৌলগুলার জারণ মান সবচেয়ে বেশি হবে সেটাকে আমরা কি বলি বলতো? কেন্দ্রীয় মৌল। তাহলে এটা কিন্তু একটা নিরপেক্ষ যৌগ। আমি যদি ওর জারণ মান বের করতে চাই, এটার জারণ মান অলরেডি আমি তোমাদেরকে দেখিয়েছি বের করে। দেখো সোডিয়াম সালফেটের জারণ মান কত? 0। সোডিয়াম কত? +1 ইনটু কত? 2। সালফার কত? x। অক্সিজেন কত? -2 ইনটু 4 ইকুয়াল টু কত বলো? 0। তাহলে +2 + x - 8 ইকুয়াল টু কত? 0। তাহলে x - 6 ইকুয়াল টু কত? 0। তাহলে x এর জারণ মানটা হবে কত বলো তো? প্লাস কত? 6। বুঝতে পারছো কিনা? ক্লিয়ার? পরের কোশ্চেনটা খেয়াল করো। পরের কোশ্চেনটা 26 ব্যাচের জন্য হয়তোবা লাগবে না, কিন্তু 27 ব্যাচ যারা আছে তাদের জন্য কিন্তু এই কোশ্চেনটা কি পরীক্ষায় কিন্তু আসতে পারে। দেখো কিছুটা নবমধ্যের ছোঁয়া আছে এই কোশ্চেনটাতে। দেখো বলছে 2 এবং 3 নং দ্রবণে 1 নং দ্রবণ পৃথকভাবে যোগ করলে সংঘটিত বিক্রিয়া একই হবে কিনা। তার মানে কোনটা? 2 আর 3। যেমন দেখো একটাতে কি আছে বলতো? ফেরাস সালফেট, আর আরেকটাতে কি আছে? HCl। ক্লিয়ার কথা? কারে যুক্ত করবো? সোডিয়াম হাইড্রোক্সাইড। যেমন দেখো যথারীতি একই কথা, ধাতব লবণের সাথে কার বিক্রিয়া? লঘু ক্ষারের বিক্রিয়া। দেখো এটা কিন্তু একটা অ্যাসিড, এটা একটা কি বলতো? ক্ষার। অ্যাসিড ক্ষার বিক্রিয়া করে কি উৎপন্ন করে বলতো? লবণ পানি। আগে আমি এই ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ার করে, সেটাকে কি বিক্রিয়া বলে বলতো? প্রশমন বিক্রিয়া। কি বিক্রিয়া বলে? প্রশমন বিক্রিয়া। এর ক্ষেত্রে চিন্তা করো, Fe কত? 2+, সালফেট কত? 2-, Na+ OH কত বলতো? মাইনাস। তাহলে এইখানে উৎপন্ন হইল কি বলতো? Fe কত বলতো? OH2 প্লাস কি হইল বলতো? Na2 কত বলতো? S4। ক্লিয়ার কথা? এটা একটা কি বলতো? এটা একটা অদক্ষেপণ বিক্রিয়া। ক্লিয়ার? প্রথমেই তো বলছি যে এটার ক্ষেত্রে কি অদক্ষেপণ? হাইড্রোজেনের ক্ষেত্রে Fe যদি 2 হয় তখন কি হালকা সবুজ, এটার ক্ষেত্রে যে অদক্ষেপটা পড়ে এটা হচ্ছে কি হালকা সবুজ বর্ণের অদক্ষেপ পড়ে। তার মানে আমার যে 2 নাম্বার যে বিক্রিয়াটা আছে এটাকে আমরা কি বিক্রিয়া বলি বলো? অদক্ষেপণ বিক্রিয়া বলি। আর 3 নাম্বার যে বিক্রিয়াটা আছে এটা কি প্রশমন বিক্রিয়া। তাহলে কি দুইটা কি এক ক্লাসের বিক্রিয়া? না, দুইটা কিন্তু একরকম বিক্রিয়া না। ক্লিয়ার কথা? আশা করি ক্লিয়ার সবার কাছে ব্যাপারটা। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে কিনা একটু কমেন্টসে বলতে পারো, যদি কারো কোনো প্রবলেম থাকে। ঠিক আছে, তো বলো, আমি রেসপন্স করার চেষ্টা করব। যদি কোনো প্রবলেম না থাকে আমি সামনের দিকে যাবো, আর কয়েকটা সিকিউ আছে আমি শেষ করে দিব। তাহলে এই যে লাস্টের যে কোশ্চেনটা করাইছি এটা 27 ব্যাচের জন্য খুব ইম্পর্টেন্ট। 26 ব্যাচের জন্য যেহেতু শর্ট সিলেবাসে নাই চ্যাপ্টারটা, তোমাদের নাও আসতে পারে। যেমন দেখো এইখানের ক্ষেত্রে কি হয়েছে দেখো, প্রথম বিক্রিয়াটা খেয়াল করো। ঠিক আছে, আর আরেকটা কথা একটু মনে রাখতে হবে যে সকল মনের একাধিক যোজনী আছে তাদেরকে কি বলি? পরিবর্তনশীল যোজনী। তার মানে কি ধাতু সময়ের ক্ষেত্রে নিম্নতর যোজনীর ক্ষেত্রে আস উচ্চারণ করতে হয়, উচ্চতর যোজনীর ক্ষেত্রে কি উচ্চারণ করতে? ইট। ঠিক আছে না? তার মানে কি এটা মার্কিউরিক ক্লোরাইড আর এটা কি মার্কিউরাস ক্লোরাইড। দেখো তারপরে কি অ্যালুমিনিয়াম ক্লোরাইড পানি। দেখো এখানে কি হয়েছে? পানিটা কিন্তু ভাঙছে। কেমনে বুঝলাম? দেখো H+ OH-, এটারে যদি তুমি ভাঙো L3+Cl কত মাইনাস, তার মানে এই প্লাস মাইনাসের সাথে যুক্ত হয়েছে। তার মানে যেহেতুটা পানিটা ভাঙছে এটাকে কি বলবো? আদ্র বিশ্লেষণ পানি, বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস রিঅ্যাকশন। আর এর ক্ষেত্রে পানিটা কি হবে বলো তো? যুক্ত হবে। এটাকে বলবো পানি যোজন বিক্রিয়া। অরবিটাল কাকে বলে? তৃতীয় অধ্যায়ে ক্লিয়ার করছি। পরমাণুতে নিউক্লিয়াসের চতুর্দিকে যে নির্দিষ্ট অঞ্চল জুড়ে ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেটাকে আমি কি বলবো বলো তো? অরবিটাল। বলছে ফরমালিন একটা কি? অ্যালডিহাইড। তার মানে কি মিথানল বা ফরমালডিহাইডের 40% যে জলীয় দ্রবণ আছে সেটাকে আমরা কি বলি বলতো? ফরমালিন। তাহলে অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি আছে? বন্ড CH, এই জন্য এটা কি বলতো? অ্যালডিহাইড। বলছে উদ্দীপকের 1 নং বিক্রিয়ায় জারণ বিজারণ ঘটছে কিনা ব্যাখ্যা করতে বলছে। একটু খেয়াল করো, এটা একটু অন্যরকম টাইপের কোশ্চেন। দেখো Hg হইল কত বলো? Hg2 কত বলতো? Cl2। যেমন দেখো ক্লোরিন -2, মার্কারি কত? +2। তার মানে Hg কত বলতো? 2+, Cl কত মাইনাস, এটার ক্ষেত্রে Hg কত বলতো? 0। এটার ক্ষেত্রে ক্লোরিন যদি -2 হয়, H2 কত? +2। দুইটা যদি +2 হয়, একটা কত? +1, এটা কত? -1। দেখো -1 ক্লোরিন কি জারণ মান। দেখো এটার ক্ষেত্রে 0 থেকে +1 হইছে, মানে তার কি হইছে বলতো? জারণ হইছে। আবার মার্কারি +2 থেকে +1 হইছে, জারণ মান হ্রাস পাইছে, মানে কি হইছে বলতো? বিজারণ হইছে। তার মানে এটা একটা কি বিক্রিয়া বলো? জারণ বিজারণ বিক্রিয়া। তারপরে দেখো লাস্টের যে কোশ্চেনটা আছে
বলছে যে উদ্দীপকের 2 এবং 3 নং বিক্রিয়া ভিন্ন প্রকৃতির। তার মানে এটা দ্বারা কি বোঝানো হয়েছে, যেমন দেখো তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডকে তুমি যদি ভাঙো L3+ Cl কত মাইনাস না, পানির ভাঙলে কি হইলো H+ ও H- না, ক্লিয়ার কথা। তাহলে এই প্লাসটা যদি এই মাইনাসের সাথে যায় তাহলে Al কত হইলো বলতো OH3 না, আর হাইড্রোজেন হাইড্রোক্সিলের সাথে যুক্ত হইলে কি Cl না, তাহলে এটা কি করছে, পানি ভাঙছে। তার মানে এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো বলো, আদ্র বিশ্লেষণ, বা কি বলবো বলো, পানি বিশ্লেষণ, বা ইংলিশে এটাকে কি বিক্রিয়া বলে বলতো, হাইড্রোলাইসিস কি রিঅ্যাকশন। পরেরটা তো দেখো এরকম কোনো কিছু বলা আছে, বলা নাই, তার মানে এটাতে পানি কি হবে, এটা যুক্ত হবে। Cl2 কত বলতো 6H2, যেহেতু এটা পানি যুক্ত হইছে এই জন্য এই বিক্রিয়াটার নাম হচ্ছে পানি যোজন বিক্রিয়া। কি বিক্রিয়া, পানি যোজন। ইংরেজিতে কি বলে, ইংরেজিতে বলে হচ্ছে হাইড্রেশন রিঅ্যাকশন। কি রিঅ্যাকশন বলে, হাইড্রেশন রিঅ্যাকশন। ক্লিয়ার। আজকের দিনে আমাদের লাস্ট সিকিউ, ঠিক আছে। যেমন দেখো এখানে ভিনেগার, ভিনেগার বলতে আমরা কি বুঝি, টার্মেরিক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ। নিঃসরণ কাকে বলে, ক্লিয়ার করছি। পরমাণুর সামগ্রিকভাবে চার্জ নিরপেক্ষ। কেন চার্জ নিরপেক্ষ, কোন একটা পরমাণুতে নিউক্লিয়াসে যে কয়টা ধনাত্মক আধান থাকে বাহিরে একই পরিমাণ কি থাকে, ঋণাত্মক আধান থাকে। এই জন্য পরমাণু সামগ্রিকভাবে চার্জ কি হয়, নিরপেক্ষ হয়। বলছে যে উদ্দীপকের 2 নং বিক্রিয়াটি জারণ বিজারণ বিক্রিয়া কিনা, অলরেডি এটা আমি পড়ানো হয়েছে। দেখো ম্যাগনেসিয়াম প্লাস সালফিউরিক অ্যাসিড, দেখো তাহলে এখানে উৎপন্ন হয় কি, ম্যাগনেসিয়াম সালফেট প্লাস কত বলতো H2। যথারীতি একই কথা, ম্যাগনেসিয়াম মুক্ত অবস্থায় আছে, জারণ মান 0। এখানে হাইড্রোজেন কত প্লাস, সালফেট কত বলতো 2-, ম্যাগনেসিয়াম কত 2+, সালফেট কত বলো 2-। আর হাইড্রোজেন মুক্ত অবস্থায় জারণ মান 0। এগুলা কি আয়ন, দর্শক আয়ন। দেখো 0 থেকে +2 হইছে জারণ, আর এটা +1 থেকে কত হইছে 0 হইছে, জারণ মান হ্রাস পাইছে, মানে কি হইছে বলো, বিজারণ। ক্লিয়ার কথা। এটা আমি জারণ বিজারণ অর্ধবিক্রিয়া হিসাবে তোমাদেরকে কি করছি, উপস্থাপন করে আমি দেখাইছি কিন্তু ক্লাসের শুরুর দিকে, ঠিক আছে। দেখো আমাদের আজকের ক্লাসের একেবারে লাস্ট কোশ্চেন কিন্তু এটা, হ্যাঁ একটু খেয়াল করো। বলছে x এবং y গ্যাস দুইটার মধ্যে কোনটা দ্রুত ছড়ায়া পড়বে। তার মানে দেখো প্রথমে বলছে ভিনেগার। ভিনেগার আমরা কারে জানি বলতো, ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিডটাকে কি বলি, ভিনেগার। কাপড় কাচার সোডা, মানে কার কথা বুঝাইছে বলতো, সোডিয়াম কার্বনেট। ক্লিয়ার। এটা যদি ভাঙবো তুমি তাহলে কি হবে বলো, CH3C ডাবল কত মাইনাস, H কত প্লাস, এটার ক্ষেত্রে NO প্লাস, CO3 কত বলতো মাইনাস। তাহলে এখানে উৎপন্ন হইল কত, CH3C ডাবল কত বলতো Na। ক্লিয়ার কিনা কথা। কোন জায়গায় কার্বনেট থাকলে কোন গ্যাসটা নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড। যেহেতু হাইড্রোজেন আর অক্সিজেন আছে, কি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। তাহলে এইখান থেকে যে গ্যাসটা উৎপন্ন হয়েছে এটা কোন গ্যাস বোঝানো হয়েছে বলো, কার্বন ডাইঅক্সাইড। আর দ্বিতীয়টার ক্ষেত্রে ওয়াই এর ক্ষেত্রে যে গ্যাসটা উৎপন্ন হয়েছে এটা কি বলতো, হাইড্রোজেন গ্যাস। বিক্রিয়াটা লিখে দেখিয়েছি। এখন বলছে কোনটা দ্রুত ছড়ায়া পড়বে, তার মানে কি, এটা ব্যাপন হারের ম্যাথ। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক বল কত জানি আমরা 44, হাইড্রোজেনের কত জানি 2। তার মানে যার আণবিক বল কম তার ব্যাপন হারটা কি হবে বলতো, বেশি হবে। তাহলে কার ব্যাপন হারটা বেশি হবে, হাইড্রোজেনের। এখন তুমি যদি এটা দেখতে চাও, হাইড্রোজেনের ব্যাপন হার কার্বন ডাইঅক্সাইডের তুলনায় কত গুণ বেশি হবে, তখন কি এটার ব্যাপন হারটা যদি R1 ধরো, ওর আণবিক ভরটা কত ধরলা M1, ওর ব্যাপন হারটা কত ধরো বলতো একটু R2, তার আণবিক ভরটা কত M2 ধরো। তাহলে গ্রাহামের ব্যাপন সূত্র তো আমরা জানি, R1/R2 সমান √, কত বলতো M2/ কত বলো M1। M2 মানে কত 44, M1 এর মানটা কত বলতো 2। তখন আমি বলতে পারবো যে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কার্বন ডাইঅক্সাইড গ্যাসের ব্যাপন হারের তুলনায় কি এত গুণ কি বেশি। ক্লিয়ার। আচ্ছা, এতটুকুই ছিল আমার আজকের ক্লাসটা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। যারা এখনো ক্লাসে আছে একটু আমাকে জানাইতে পারো আজকের ক্লাসটা তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কিনা, বা কোনো ম্যাথে বা জারণ বিজারণ ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে। বা কারো কোনো যদি প্রবলেম থাকে একটু বলতে পারো। আমি ওই জিনিসটা আবার কি করব, ওই টপিকটা আবার একটু কি করব, রিপিট করার চেষ্টা করব, যদি কারো কোনো প্রবলেম না থাকে, ঠিক আছে। আর যদি প্রবলেম না থাকে তাহলে আজকের ক্লাসটা এতটুকুই। তার মানে গতকালকে অর্থাৎ বুধবারে আমি কিন্তু এই সপ্তম অধ্যায়ের উপর এমসিকিউ এর ক্লাস নিয়েছি, আর আজকে নিলাম কি বলতো, সিকিউ এর উপর ক্লাস। তাহলে আগামী শনিবার দিন তোমাদের এই চ্যাপ্টারটার উপর কি হবে, আমাদের পেসমেকারের যে আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে বা আমাদের যে ফেসবুক পেজ আছে, এখানে কি হবে বলতো, লিংক দেওয়া হবে। কিন্তু তখন সকাল 9টা থেকে রাত্রে 9টার মধ্যে তোমাদের সুবিধাজনক সময় কি করবা, সবাই একটু পরীক্ষাটাতে অ্যাটেন্ড করবা, ঠিক আছে। আর এই পরীক্ষাগুলোতে যারা ভালো মার্ক পাবে বা টপ মার্ক যারা পাবে তাদেরকে কি হবে, আমাদের পেসমেকারের পক্ষ থেকে গিফট দেওয়া হবে কিন্তু,
ঠিক আছে, এই বিষয়টা আমরা পরবর্তীতে তোমাদের সাথে কি করব জানিয়ে দিব। তার মানে তোমরা 26 ব্যাচের যারা আছো, আমি গত কয়েক সপ্তাহ ধরে চেষ্টা করতেছি তোমাদের শর্ট সিলেবাসের যে চ্যাপ্টার গুলো আছে প্রত্যেকটা চ্যাপ্টার একটু গুছিয়ে দেওয়ার জন্য, যাতে তোমাদের প্রিটেস্ট আসলে চলে গেছে, সামনে যে টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা আছে ওইটার প্রিপারেশন তোমরা যাতে কি করতে পারো, প্রপারলি নিতে পারো। তারই ধারাবাহিকতায় আমি কিন্তু 3, 4, 5, 6 এবং আজকে 7 নম্বর চ্যাপ্টারটাও কি করলাম, কমপ্লিট করে ফেললাম। আর আমি নেক্সট শনিবার এবং রবিবার এই দুইটা দিনে হচ্ছে তোমাদের 11 নম্বর চ্যাপ্টার খনিজ সম্পদ জীবাশ্ম যে চ্যাপ্টারটা আছে বা যেটাকে আমরা জৈব রসায়ন বা জৈব যৌগ বলি, ওই দুইটা চ্যাপ্টারের উপর কি করব, আমি ক্লাস দেওয়ার চেষ্টা করব। আশা করি ওই দুইটা ক্লাস করার মাধ্যমে তোমাদের প্রবলেমগুলো কি হয়ে যাবে, দূর হয়ে যাবে। ঠিক আছে, এতটুকুই ছিল আমার আজকের ক্লাসটা। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। আশা করি সবাই পেসমেকারের সাথে থাকবে। আর আমরা চেষ্টা করব পেসমেকারের পক্ষ থেকে তোমাদের জন্য কি রেগুলার বেসিসে তোমাদের যে টপিকগুলোতে যে প্রবলেম আছে বা তোমরা যে জায়গায় প্রবলেম ফেস করো এগুলোর উপর ক্লাস দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।